এক মিনিট। হ্যালো। হ্যালো। বলেন। আচ্ছা, তো এইটা ছিল হলো 9 নাম্বার স্লাইড, যেখানে আপনি দিয়েছেন যে অ্যানাটমি অফ এইচটিএমএল ডকুমেন্ট। তো আমি যতদূর আগে একটু টোটাল টুকটাক ঘাটাঘাটি করছি, তো এই স্ট্রাকচারটার মধ্যে যেমন আপনি একটা দিয়েছেন মেটা, কাটসেট, হ্যাঁ ইউটিএফএ, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানে স্টেপ বাই স্টেপ এটা কিন্তু মানে বোঝানো হয় না গতকালকে। আপনি যেটা বলেছিলেন যে আমি তো গতকালকে আপনাদেরকে গতকালকে ভিডিওতে মানে কোড দেখাইতে পারি নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কোড এই দেখাতে জিনিসটা পারি না বুঝলে আর কি মানে একটু এখন। ঝামেলা, কঠিন লাগে, হ্যাঁ, এটাই আর কি। এখন আচ্ছা, আবার আমি ওইটা আবার আমার স্ক্রিনটা শেয়ার করি। নেটে একটু প্রবলেম আছে, বুঝছেন? এখন মোবাইল নেট দিয়ে চলছে। বুঝতে পারছি। আমি আমার স্ক্রিনটা এখন একটু শেয়ার করি আপনাদের সাথে। শেয়ার করি, কাইন্ডলি একটু আপনারা দেখেন। আরেকটা জিনিস তাহলে একটু জিজ্ঞেস করে নি, হ্যাঁ। তো এইখানে কিন্তু আপনার ওই যে ল্যাঙ্গুয়েজ এর কিন্তু কোনো দেওয়া নেই, মানে ল্যাঙ্গুয়েজ জিনিসটা কিন্তু শো করা নেই এই ইসের ভিতরে, ডকুমেন্টের ভিতরে, অ্যানাটমি। হ্যালো। হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, মানে আপনি এখানে কিন্তু ওই যে এইচটিএমএল এর পরে কিন্তু থাকে, মানে ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট থাকে। ল্যাং অ্যাট্রিবিউটে যেমন এটা ইংলিশ ইউএস বা বাংলাদেশি বিডি যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে নেই। আমি দেখছি ওইটা কি প্রয়োজন আছে কি নাই, এটা অনেক জায়গায় আমি দেখছি যে ল্যাঙ্গুয়েজটা থাকে, ওটার প্রয়োজন আছে কি নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আজকে আপনাদের ব্যাচ স্ক্রিন আমি হচ্ছে হ্যাঁ, স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটু টাইনা নিলে হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ডেস্কটপে ধরেন একটা ফোল্ডার তৈরি করলাম যে ব্যাচ 321, ঠিক আছে? আপনাদের ব্যাচ 321 না? জি, ব্যাচ 321। তো 321 এর মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যে ডে 2, ঠিক আছে? জি জি। আমি এই ডে 2 ফোল্ডারটাকে আমার সাবলাইম ইউজ করব নাকি ভিএস কোড ইউজ করব? যেটা ভালো হয় ইউজ করলে হচ্ছে। ভিএস কোডই করেন স্যার। ভিএস কোডে করব? আচ্ছা, জি স্যার। অ্যাটমটা কেমন? অ্যাটমটা কেমন? অ্যাটমটাও খুব ভালো এডিটর। অ্যাটম করতে যে কোনো পারেন। একটা শেখান স্যার, ভিএস কোড ইউজ করেন স্যার। খুব বেশি একটু কথা স্লো বলতে করে। চাচ্ছিলাম এই ব্যাপারে। হ্যাঁ বলেন। জি বলেন। স্যার, যে হ্যালো, আমার তো মনে হয় নোট প্লাস প্লাস ব্যবহার করাই ভালো, সবচেয়ে ভালো, রাইট? হ্যাঁ, নোট প্লাস প্লাস, কারণ এটা হাতে আমরা তো নতুন, আমরা যদি এই প্রথম অবস্থায় আইসা যদি ক্লোজ ট্যাগ এবং ওপেন ট্যাগ একসাথে পাইয়ে যাই, তাহলে তো আমরা এই সুবিধাটা নিতেই চাইবো সবাই, কিন্তু রাইট আমাদের রাইট, শেখা হ্যাঁ হবে না। হ্যাঁ, শেখা হবে, মানে অটো যদি সবকিছু পেয়ে আমি যায়। মনে করি যে নোট প্লাস প্লাস ব্যবহার করা প্রথম অবস্থায় ভালো। আর সাবলাইন টেক্সটে তো অনেক সময় দেখা যায় যে অটোমেটিক চলে আসবে অনেক জিনিস। এখন এই অটোমেটিক আসলে তো আমরা অভ্যস্ত হয়ে যাব সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, চুরি করার জন্য সব সময়। তাই চাচ্ছি যে নোট প্লাস প্লাস যদি ভিএস কোডে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার যে এটা এই যে আমরা যখন কাজ করব তখন আমাদের কাজের জন্য মানে ফাস্ট একটা সুবিধা দেয়। যে কোনো ট্যাগ লিখতে গেলে যেমন আমাদের ভুলটা কম হয়, ঠিক আছে? আচ্ছা, আমি আমার নোটপ্যাড প্লাসটা একটু ডাউনলোড হোক, ঠিক আছে? এডিটর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভিএস কোডটা ব্যবহার করবেন এবং এটা শিখবেন, ব্যবহার করাটা শিখবেন। আচ্ছা, আমার তো আসলে কম্পিউটারের কনফিগারেশন খুবই নিম্নমানের, বুঝতে পারছেন? এখন স্যার, আমরা যারা ভিএস কোডটা ব্যবহার করতে চাই, আপনি একটু সেটা একটু দেখিয়ে দেন মেকানিজমটা। আমি দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, ভিএস কোড এবং এটা ভিএস কোডটা কিভাবে ইউজ করবেন এটা ক্লাসের লাস্টের দিকে আমি আপনাদেরকে বুঝাই দেব। আজকে দেখাবেন? আজকে ক্লাসের লাস্টের দিকে? আজকে ক্লাসের লাস্টের দিকে সেশন হবে 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে গতকালকে কিন্তু এরকম যেভাবে ক্লাস নিছি ওভাবে আর ক্লাস নিব না। আজকে ক্লাস নিব, আজকে আপনাদেরকে টাস্ক দিব, আপনারা টাস্ক করবেন কিন্তু আজকে, এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে করবেন। এবং সেটা আপনি নোটপ্যাডে করেন, নোটপ্যাড প্লাসে করেন, কিংবা আমি যে এডিটরই করি সোজা কথা, সাবলাইমে করেন কিংবা ভিএস কোডে করেন, যার যেটা পছন্দ আপনি সেটা কোনটাতে মানে যে এডিটরই করি, মানে আসলে টাস্ক দিবেন, টাস্কগুলো আমরা করে দিব, করে দেখাবো, এই তো? রাইট, হ্যাঁ। আমি টাস্ক দেব আজকে আপনাদেরকে, আজকে আপনাদের টাস্ক থাকবে। আচ্ছা, গতকালকে অ্যাটমটা কেমন আসলে? অ্যাটমটা ভালো।
অ্যাটম নিতে পারেন, কিন্তু অ্যাটম হয় কি আপনার যদি অ্যাটমের কনফিগারেশনটা হচ্ছে কি রকম যে আপনার যদি কনফিগারেশন পিসি কনফিগারেশনটা যদি লো হয় তাহলে কিন্তু এটা রান করতে সমস্যা করবে। অ্যাটম আপনার ইলেকট্রন 5 ইউজ করে থাকে। অ্যাটমের সাথে ভিতরে আরেকটা অ্যাপ্লিকেশন চলে ইলেকট্রন 5। এখন ইলেকট্রন যদি চলে তখন আপনার পিসি যদি র‍্যাম কম থাকে তাহলে প্রসেসর যদি মানে কনভার্সনের হয়, কম আপডেটেড হয়, তাহলে দেখবেন যে মানে দেখা যায় যে আপনি রান করতে পারছেন আচ্ছা না। বুঝেছি। তাহলে আপনারা সরাসরি একটা কাজ করেন সবাই, ভিএস কোডও তো আমি সাবলাইমটা ইউজ করেন। সাবলাইম একেবারে মানে আচ্ছা ভিএস কোডে আমি আরো একজনের কাছে দেখছি যে উইন্ডোজে আপনার কি উইন্ডোজ 7 হ্যাঁ উইন্ডোজ 7 জি আর ডুয়েল কোর স্যার আমার অবস্থায় যদি হচ্ছে এতগুলা তাহলে সম্পর্কে ভিএস কোড তাহলে ভিএস কোড আমাদের জন্য ভালো হইতো স্যার। স্যার ভিএস কোড তো স্যার আমারও ডুয়েল কোড স্যার, তাও ভিএস কোড চলতেছে উইন্ডোজ 7 এ। উইন্ডোজ 7 এ ভিএস কোড একটু প্রবলেম করছে, আমি খেয়াল করলাম। এটা আরো একজনের পিসিতে আমি শুনছি যে ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে। হ্যাঁ ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে, রাইট। কিছু তাহলে আমরা কি সাবলাইমে চলে যাব? সাবলাইম তো ডাউনলোড করি স্যার। বলতেছি একদম ফার্স্টের অবস্থায় যে কোনো একটা সম্পর্কে ধারণা দিলে ভালো হয় স্যার, 2-3টা নিতে গেলে তো আমাদের সমস্যা। আচ্ছা তাহলে সাবলাইমে যাচ্ছি। আমার ভিএস আরে বাবা নোটপ্যাড প্লাস আমার ডাউনলোড দেখছেন কি কারবার? নোটপ্যাড ডাউনলোড করতে সময় নিচ্ছে, আপডেট করতে কতক্ষণ লাগতেছে? হ্যাঁ আমার কাছে সাবলাইম ইনস্টল করা আছে, আমি তাহলে সাবলাইম ওপেন করতেছি। ডাউনলোড সাবলাইম তাই না? সাবলাইম এলআইএম। আপনারা সাবলাইম টেক্সট এডিটর আপনারা একটা কাজ করেন, একটা সাবলাইম এডিটরটা ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করতে থাকেন, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক ইনস্টলেশন ডাউনলোড। সাবলাইম টেক্সট হ্যালো স্যার হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমার ভিএস কোড ইনস্টল করা আছে, প্লাস ওটা খুব ভালোভাবে মানে রানও হচ্ছে। তো স্যার আমি কি এখন সাবলাইমে যাইতে হবে স্যার? আপনার সাবলাইমে যাইতে হবে না, কোনো দরকার নাই। আচ্ছা স্যার। দারাজ ভার্সন অফ সাবলাইম টেক্সট 1.8 যেটা আপনি ভিএস কোড চালাচ্ছেন রান করছে, আপনি ভিএস কোড ইউজ করেন। अवेलेबल এজ এ পোর্টেবল ভার্সন। যাদের কাছে ভিএস কোডের প্রবলেম হচ্ছে তারা সাবলাইম ইউজ করে। অন্যান্যরা একটু কথা বলেন, কি অবস্থা আপনাদের সবার? মেবি ডাউনলোডেড ফ্রম সাবলাইম টেক্সট। স্যার আমার বেস কোডটা ভালো লাগছে, এবং যেটা হয় আপনি যেটা বললেন যে সবসময় নিউ কামাররা ট্যাগ লেখার ক্ষেত্রে দেখা যায় ওপেন ট্যাগটা লিখে ক্লোজ ট্যাগ লিখতে ভুলে যায়। এই ক্ষেত্রে বিএস কোডটা কাজে দেবে। এবং আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ও ইরর ফাইন্ড করতে পারে যে আপনার ইসে ইরর আছে, রান করবে না, বা আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না, বা একটা কি বলে রেড কালারের কোনো কিছু একটা থাকে, কি বলে মানে ইরর হলে যেটা হয় এরকম, ঠিক আছে? অন্যান্য ওপেনিং ট্যাগ হলে ওপেনিং ট্যাগে ক্লোজিং ট্যাগে এরর দেখায়, যে কোনো লাইনে যদি ভুল থাকে তাহলে সেটাকে রেড কালারে দেখায়। এটা একটা সুবিধা, দারুণ এটা একটা সুবিধা স্যার। এটা দেখে সহজে ইরর ফাইন্ড করা যায়, বাট এইগুলোতে ওই যে নোটপ্যাডে এইটা আসলে সহজে ইরর ফাইন্ড করা যায় না। রাইট, নোটপ্যাডে কিন্তু এটা করা যায় না। নোটপ্যাডটা কিন্তু এডিটর, কিন্তু আপনার ভিএস কোডটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে আইডি, মিনি আইডি, ছোট একটা আইডি বলা যায়, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডি নাম তো শুনেন নাই, এখন মাথায়ও নিয়েন না বেশি। এটা আপনি যখন ওয়ার্ডপ্রেস করতে যাবেন তখন আপনার আইডি ব্যবহার করাটাই বেস্ট হবে। আপনাদের কথা বলছেন সেই হিসেবে আপনাদেরকে বলা উচিত। সেজন্য আইডি ইউজ করলে আপনার মানে কাজগুলো সহজ হয়, খুব দ্রুত হয়। আচ্ছা সাবলাইমে যেটা দেওয়া আছে এটা কোনটা ডাউনলোড করব? যে লিনাক্স রিপোস অলসো अवेलेबल এজ 64 উইন্ডোজ 7 আছে কিনা দেখেন। উইন্ডোজ 7 না, এখানে লেখা আছে উইন্ডোজ অলসো अवेलेबल এজ এ পোর্টেবল ভার্সন। পোর্টেবল ভার্সন দেওয়ার দরকার নেই, পোর্টেবল ভার্সন না, সরাসরি শুধু উইন্ডোজ লেখাটাতে ক্লিক দেন। সাবলাইমটাও ভালো তাই না? হ্যাঁ সাবলাইমটা খুবই ভালো। আচ্ছা আপনার কি উইন্ডোজ 32 বিট না 64? 32 বিট। আচ্ছা 32 ওইভাবে লিখে দিন যে সাবলাইম টেক্সট বিট হলে 3 32 বিট। 32 বিটে কি নিবে? 32 বিট দেখেন। আবার 64 বিট না হলে তো আবার 32 বিট করবে না, 64 বিট রান করবে না। হ্যাঁ সেটাই।
এখানে সাবলাইম টেক্সট 3 নামে আসছে আর কি, তাই না? ডাউনলোড সাবলাইম টেক্সট 3 ডাউনলোড 32 বিট উইন্ডোজ 7। আমাদের স্টুডেন্টরা কই আর বুঝলাম না কিছু, স্টুডেন্টরা কোথায়? 14 জন তো আসছে অলরেডি। 14 জন না, 13 জন। 13 জন। তো আজকে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায়, শুনলাম যেটা। এখন সেই জন্য হয়তো বা ইলেকট্রিসিটির প্রবলেম। স্যার এই প্রবলেমটা আমারও হয়েছে, আমার গতকালকে থেকে নেট নাই, আমি মোবাইল নেট ইউজ করতেছি। আচ্ছা, টু ডাউনলোড সাবলাইম টেক্সট ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ। সাবলাইম সফট ফেমাস এডিটর, মানে প্রচুর ধরনের এডিটর আছে, তাই না? অন্যান্যদের সাথে কি আপনাদের কথা হয় নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি রেকর্ডিং একটু স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আমাদের তাহলে আমি বলেছিলাম যে আমি প্রথমে ডেস্কটপে একটা ব্যাচ ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করলাম। হ্যাঁ, ফোল্ডার তৈরি করার পরে ফোল্ডারটাকে ওপেন করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার নিলাম ডে 2 দিয়ে, আজকে ডে 2 দিয়ে। তো আমি আমার সাবলাইম টেক্সট এডিটরটা ওপেন করলাম, ওপেন করছি। আমার সাবলাইম টেক্সট এডিটরটা ওপেন করলাম, ওপেন করার পরে আমার আগেই ছিল এখানে। তো আমি করলাম কি, এই ডে 2 ফোল্ডারটাকে টেনে সাবলাইমের উপর ছেড়ে দিচ্ছি, তাহলে দেখবেন যে আমাদের ফোল্ডারটা সাবলাইমের মধ্যে ওপেন হয়ে যাবে। আর এটা মিনিমাইজ করি, পাশে রাখছি। এরপরে আমি ব্রাউজারে একটা রাখবো। আচ্ছা, এখানে ইনডেক্স একটা HTML ছিল, ওটা আগে ডিলিট করে দিচ্ছি, আগে যেটা করছিলাম। আমি রাইট বাটনে ক্লিক করে একটা নিউ ফাইল নিচ্ছি সাবলাইমে। আচ্ছা, ফাইল নিয়ে নাম দিলাম index.html দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করব। জি, সেভ করে আমি ডে 2 ফোল্ডারের ভিতরে আছে কিনা দেখবেন, দেখার পরে তারপরে সেভ দিবেন। সেভ দিলাম, তাহলে আমাদের ডে 2 ফোল্ডারের মধ্যে index.html ফাইলটা আছে। এখন বলেছিলাম যে কি, মানে অ্যানাটমি অফ HTML, ঠিক আছে? জি, HTML এর মধ্যেই তো এলিমেন্টস গুলো থাকে। HTML ডকুমেন্ট কি হয়, অনেকগুলো এলিমেন্টস এর সমষ্টি নিয়ে তো একটা HTML ডকুমেন্ট তৈরি হয়, তাই না? জি, জি। কিন্তু HTML ডকুমেন্টটা কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু দেখাননি আমাদেরকে, কালকেও দেখাননি। এখন না দেখালাম, এখন না ফাইল ক্রিয়েট করলাম, বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করলেই হয়, তাই না? সরাসরি ওই যে এখন না ফাইল তৈরি করলাম আপনাদের ওইভাবে সামনে। করলেই হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করলেই হবে, তাই না? একটা HTML ফাইল নিলাম, মানে একটা নতুন ফাইল নিলাম। খেয়াল করুন, কাইন্ডলি একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলে গেলাম, হ্যাঁ, একটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে? ওখানে আমি index.html লিখলাম, লিখার পরে ফাইলটাকে সেভ করলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ অপশন আসছে, ডে 2 ফোল্ডারের ভিতরে যেহেতু আমি রাখবো, তাই আমি ওখানে থেকেই আমার ফাইলটা সেভ দিলাম। দেখেন HTML ফাইলটা সেভ হয়েছে, জি, এখন সেভ অবস্থায় আছে। তাহলে যেহেতু অ্যানাটমি অফ HTML, তাই তো? জি, অ্যানাটমি অফ HTML, আমরা তাহলে অ্যানাটমিটা তৈরি করি, HTML এর অ্যানাটমি তৈরি করতেছি। জি, HTML5 কনভেনশন অনুসারে সেটা কিভাবে হবে, আমরা প্রথমে কি লিখবো, ডক টাইপ লিখবো, ঠিক? কেমন ডক টাইপ HTML লিখবো, তাহলে লেস দেন এক্সক্লেমেশন মার্ক, তারপরে ক্যাপস লক দিয়ে ডক টাইপ লিখার পরে আবার ক্যাপস লক অফ করলাম, HTML লিখে এটা শেষ করলাম, ক্লোজ করলাম ডক টাইপ। আমাদের ডিক্লারেশন কমপ্লিট। এবার HTML ডকুমেন্টের মধ্যে আমাদের কি করতে হয়, HTML ডক টাইপ লেখার পরে আমাদের প্রথমে যেটা একটা আসবে সেটা হচ্ছে যে HTML, কেমন, তাই তো? জি, HTML টা আসবে, এরপরে আসবে কি HTML এর ওপেনিং ট্যাগ লিখলাম, এরপরে ক্লোজিং ট্যাগ লিখবো /HTML, এটা অটোমেটিক চলে আসছে, তাই না? জি, কিন্তু ক্লোজিং ট্যাগটা কেমনে লিখতে হয় সেটা নিশ্চয়ই জানেন, সেটা গতকালকে আলোচনা করছিলাম। জি, ফাইলটা সেভ করলাম। এখন আমরা জানি এই HTML ট্যাগের মধ্যে আমার দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মাস্ট ওয়ান্টেড, মানে কি দুইটা ফাইল থাকতে হবে, সরি আমি দুঃখিত, ফাইল নয় আসলে, এটা দুইটা ট্যাগ হবে, দুইটা ট্যাগ থাকতে হবে। কি ট্যাগ থাকতে হবে?
মনে আছে কালকে ক্লাস করাইছিলাম? হ্যাঁ ওই তো হেড ট্যাগ আর বডি ট্যাগ। হেড ট্যাগ এবং বডি ট্যাগ। তাহলে আমি হেড ট্যাগটা প্রথমে লিখি, হেড ট্যাগ দিলাম, ওপেনিং করলাম এবং হেড ট্যাগের ক্লোজ করলাম, হেড ট্যাগ ক্লোজ। কেমন? জি জি এরপরে কি লিখবো? বডি ট্যাগ লিখবো, বডি ট্যাগ। বডি ট্যাগ লিখে ফর লেস দেন দিলাম, বডি ট্যাগ লিখলাম জি বডি ট্যাগের মধ্যে। আচ্ছা, ফাইলটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা জানি যে হেড ট্যাগের মধ্যে কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো হেডিং ট্যাগের মধ্যে লিখতে হয়। জি যেমন ধরেন টাইটেল ট্যাগটা হেডিং ট্যাগের মধ্যে লিখতে হয়। তারপরে আমাদের অন্যান্য রিসোর্স যেমন সিএসএস লিংক করা, তারপরে জাভাস্ক্রিপ্টের কোড লেখা, অথবা ইন্টারনাল সিএসএস যদি আমরা লিখতে যাই, এগুলো আমরা সবই হেড ট্যাগের মধ্যে লিখবো। এবং এই হেড ট্যাগের মধ্যে আরো কিছু ট্যাগ আমাদেরকে লিখতে হয়, মানে আরো কিছু ইনফরমেশন দিতে হয় যেগুলো জি। সার্চ ইঞ্জিনের জন্য দরকার হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা তবে আমাদেরকে সবগুলা জিনিস লিখতে হয় না, আমরা মূলত দুটা জিনিস লিখে থাকি। আমরা প্রথমে লিখে থাকি কি? মেটা, তাই না? মেটা, জি। মেটা হিসেবে ক্যারেক্টার সেট UTF-8 দিয়ে দিই। আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমাদের ব্রাউজার বুঝে নেবে যে কি এটা ইউনিকোড UTF-8 সাপোর্টেড ক্যারেক্টার সেট। কার সেট মানে কি জানেন? ক্যারেক্টার সেট। এই যে এটা পুরোটা 4 সেট লেখা না, জি এটা পুরোটা হচ্ছে ক্যারেক্টার সেট। আচ্ছা বুঝছেন? মানে এটা দিলে ব্রাউজার কি বুঝবে? এটা দিলে ব্রাউজার বুঝবে যে এটা UTF-8 ইউনিকোড সাপোর্টেড। মানে আমি যদি এখন বাংলা লিখি না, আমার ইউনিকোড দেখাবে, কিন্তু UTF-8 এটা যদি না লিখি তাহলে কিন্তু ব্রাউজারে কিন্তু বাংলাটা দেখাবে না আমাকে। হ্যাঁ এইটাই আমি জানতে চাচ্ছি, মানে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ লিখি হ্যাঁ, HTML এর মধ্যে আপনি যে কথাটা বলছিলেন যে কেন, যে আমি তো অনেক জায়গায় দেখছি স্যার যে মানে এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ল্যাং ইউজ করা হয়েছে, ঠিক আছে? ল্যাং দিয়ে ইকুয়াল দিয়ে ল্যাং অ্যাট্রিবিউট ইউজ করে বলা হয়েছে কি EN দিলেও হয়। বাই ডিফল্ট এটা EN/US ধরে নেই। আচ্ছা আচ্ছা বাই ডিফল্ট এটা EN ধরে নেই। আমি যদি নাও লিখি তাও ধরে নেবে সে। বুঝতে পারছি। বিষয়টা বুঝছেন? হ্যাঁ মনে এখন করেন যদি আমি অন্য ভাষা লিখি, বাংলা, হিন্দি, ফার্সি, যে ভাষায় লিখি, এখন আপনি যদি বলেন যে না BN সাপোর্টেড, ল্যাঙ্গুয়েজ BN হবে। হুম যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে যান তখন সেখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে HTML ট্যাগের মধ্যে। এবং সেক্ষেত্রে মেটা ট্যাগটাও দরকার, নাহলে তো ওইটা ব্রাউজার মেটা ট্যাগটাও দিতে হবে এবং মেটা ট্যাগ দিতে হবে। মেটা ট্যাগ অবশ্যই লাগবে। মেটা ট্যাগ অবশ্যই লাগবে। যেহেতু ইংরেজি ছাড়া যদি অন্য কোনো ইয়া করেন তাহলে এখানে কিন্তু UTF-8 স্ট্যান্ডার্ডটা দিতে হবে। জি। তারপরে আমাদের কি আসবে? টাইটেল ট্যাগ আসবে। টাইটেল ট্যাগ কেন লিখতে হয়? টাইটেলটা শো করার জন্য, ব্রাউজারে টাইটেলটা শো করার জন্য। আচ্ছা ঠিক আছে, ব্রাউজারে শো করার জন্য। আচ্ছা, আপনি ছাড়া জুয়েল সাহেব, আপনি ছাড়া দেখি আর অন্যরা বলেন তো একটু। হ্যাঁ সেটাই, কাউকে তো শুনতেছি না। গতকালকে কেউ ছিলেন না এমন কেউ আছেন ক্লাসে? গতকালকে ক্লাসে ছিলেন না কেউ আছেন? ওখানে ট্যাবের নেমটা শো করার জন্য, যে আমার যে ওয়েবসাইটের পেজটা, এই পেজটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছেন, আমার কি বলে হোম বা অন্য কোনো পেজের নাম বা যে কোনো কিছুই আর কি। রাইট। আচ্ছা, অন্যরা একটু বলেন তো। স্যার আপনি ওই যে গতকালকে বলছিলেন যে ওয়েবসাইটে যে একটা আইকন থাকে স্যার, ওইটা আজকে কিভাবে সেট করে ওটা দেখাই দিবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ফেভিকনের কথা আমার মনে আছে। একটা ফেভিকন কিভাবে আমরা ইউজ করব সাইটের ভিতরে ওটাও দেখাই দিব। কোনো সমস্যা নাই, ওই ফেভিকনটা আমি দেখাবো আপনাদেরকে। তাহলে আমরা টাইটেল ট্যাগের মধ্যে ছিলাম, ঠিক আছে? জি। অন্যরা একটু রেসপন্স দিবেন, না বুঝলে প্রশ্ন করবেন কাইন্ডলি। এখানে অনেকেই এখনো কথা বলছেন না। জি বুঝতেছেন যে শুধু আমি বকর বকর করি মেবি। বকর বকর অন্যরাও করতে হবে। বকর বকর করবেন, বকর বকর করা দরকার আছে। বকর বকর না করলে বুঝবেন না কোনো কিছু। না আমি চিন্তা করি আসলে আমি কি কারো রেসপন্স পাচ্ছি না, না আমি কথা বলছি শুধু সেজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ তারপরে তো টাইটেল ট্যাগের মধ্যে আমরা টাইটেল দিব। টাইটেলটা দিই কি জন্য? আমরা টাইটেল দিই যে টাইটেলটা শো করার জন্য ব্রাউজারে। ট্যাবের মধ্যে বলে দেই যে এটা কি। আমরা মানে টাইটেলটা দিব, মূলত এটা স্যার ট্যাব নেম স্যার একটা। হ্যাঁ ওটা, হ্যাঁ ট্যাব নেম, ওই টাইটেলটা দিয়ে দিই আর কি। আচ্ছা এখানে যে এটা ট্যাগ গুলো দিয়েছেন, হেড ট্যাগ বা মেটা ট্যাগ বা টাইটেল ট্যাগ, এই ট্যাগ গুলো যেমন ডানে আপনি সরিয়ে দিচ্ছেন, তাই না? এটা আপনি কিন্তু ওই এক
একটা মানে HTML যে ইসে আছে, লাইনে আছে, বা এটা কি বলে যে ওইটাই নাই, আপনি ডানে যেমন সরিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে এটার ব্যাপারে কিছু বলবেন, এই রুলটার ব্যাপারে কিভাবে সরাবেন বা কি আছে বিষয়? যেমন হেডটা সরাইছেন, আবার মেটাটা আরো সরাই দিচ্ছেন, এই ব্যাপারে কি কোনো বিধিনিষেধ বা কিছু আছে? অবশ্যই আছে। এটা হলো যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, রাইট, ইন্ডেন্টেশন হ্যাঁ, প্রপার। আপনার কোড যদি প্রপার ইন্ডেন্টেশন না হয়, যে আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টে ডিজাইন এবং স্যার ডেভেলপমেন্টে একটা কথা ওটা আছে। তো অ্যালাইনটা সম্ভবত স্যার পাইথনে ধরে স্যার, এখানেও কি স্যার অ্যালাইনটা লাগে স্যার HTML এ? কোড কোড রিডেবিলিটি বলে একটা কথা আছে, দাঁড়ান আমি এটাকে একটু হিজিবিজি করে ফেলি, ঠিক আছে? হিজিবিজি করলেই বুঝবেন, না করলে বুঝবেন না। আচ্ছা, এখন কে কি বুঝতেছেন? না কোনো এখন তো একটা- এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, জিনিসটা দেখতে এটা- সুন্দর এটা- লাগছে না। দেখতে সুন্দর লাগছে না, এটা কোনো রিডেবিলিটি আছে কোড এটার? এটা কোনটা মানে দিয়ে নেস্টেড ট্র্যাক গুলো স্যার বোঝা যাচ্ছে না। কোনটার সাথে কি আছে, কে কার সাথে রিলেটেড কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না না। বোঝা যাচ্ছে না। এটাকে বলা হয় কোড রিডেবিলিটি। কোড রিডেবিলিটির জন্য আমরা ইন্ডেন্টেশন ইউজ করি, প্রপার ইন্ডেন্টেশন। স্ট্যান্ডার্ড প্রপার ইন্ডেন্টেশন হচ্ছে যে 4টা স্পেস অথবা একটা ট্যাব। 4টা স্পেস অথবা একটা ট্যাব। একটা আচ্ছা, ট্যাব। এখন সেভ দিলাম, দেখেন এখন দেখেন কি অবস্থা। এখন এখানে আরো হাজার হাজার লাইন কোড থাকবে, আপনি কি পড়তে পারবেন? না, আমি পড়তে পারবো এরকম যদি আচ্ছা, ইন্ডেন্টেশন যদি আপনি ইউজ না করেন। এই আচ্ছা। কারণেই আমরা ইন্ডেন্টেশন, সরি কি কি বলেন এটা ওয়ার্ডটা? ইন্ডেন্টেশন ইন্ডেন্টেশন, আচ্ছা ইন্ডেন্টেশন, হ্যাঁ ইন্ডেন্টেশন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন হেডটা গেছে 4টা, হেড গেছে 2টা ট্যাবে, নাকি 2টা ট্যাবে, আর মেটা গেছে আরো বেশি, তাই না? স্যার এটাকে মার্জিন হিসেবে বলা যায় যে মার্জিন, কতটা মার্জিন থাকবে। ক্লিন যে- কোডের জন্য মার্জিন লাগবে, না হলে বোঝা যাবে না যে কোনটা কোন জায়গায় আছে। এটাকে আমরা মার্জিন বলি না, এটাকে বলা হয় যে আপনার Alignment. ইন্ডেন্টেশন বলি। ইন্ডেন্টেশন বলা হয়, হ্যাঁ, মার্জিন ঠিক বলি আছে। না। ইন্ডেন্টেশন। মানে মার্জিনের মতোই কোনটা কোন মার্জিনের জায়গায় মতো। থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় এই ক্ষেত্রে ইন্ডেন্টেশন। এই যে প্রত্যেকটা কাজের কিছু জার্গন থাকে, জার্গন মানে বুঝেন? না, জার্গন শব্দটার সাথে পরিচিতি নাই। এক্সকিউজ মি, একটু আমি দরজাটা বন্ধ করি। সরি ফর ইন্টারাপ্ট। না, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে জার্গন, জার্গন মানে হলো প্রত্যেকটা ভাষার কিছু জার্গন থাকে। যেমন ডাক্তারদের ভাষা একরকম, খেয়াল করলে বুঝতে পারবেন ডাক্তারদের যে ল্যাঙ্গুয়েজ গুলা, ডাক্তারদের যে ওষুধের নাম থেকে শুরু করে বইয়ের নাম, বিভিন্ন অ্যানাটমি যত কিছু আছে, এদের ভাষা আমরা বুঝি না, কিন্তু আচ্ছা। ওরা বুঝতে পারে এবং ওরা উচ্চারণ করতে পারে। আচ্ছা, ঠিক তেমনি যে জুয়েল সাহেব, আপনি মনে হয় সার্ভিস ফোল্ডার ছিলেন, সার্ভিস করছেন অনেকদিন, অনেক বছর, হ্যাঁ। তাই না? অনেকদিন বলতে কি আমি 96 থেকেই সার্ভিসের সাথে যুক্ত আর কি। আচ্ছা, 96 থেকে সার্ভিসের সাথে যুক্ত। ধরেন আপনি মার্কেটিং এ আছেন, মার্কেটিং এর টার্মস গুলা আপনি বুঝেন, আপনি বলতে পারবেন, কিন্তু আমরা বলতে পারবো না। মার্কেটিং এ এমন অনেক টার্মস আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে প্রত্যেকটা পেরেছি। জবের ক্ষেত্রে এরকম কিছু জার্গন থাকে, এগুলোকে জার্গন বলা হয়, মানে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ভাষার আলাদা ভাষা, আলাদা কিছু জি, ওয়ার্ড, জি, এগুলোকে জার্গন বলে। ঠিক জি। একইভাবে আমার এইখানেও আমার ওয়েব ডিজাইনে আমার কিছু জার্গন আছে, সেই জার্গন গুলো আমাকে ইউজ করতে হবে। কিছু ওয়ার্ড আছে আচ্ছা, আচ্ছা, যেগুলো আমাকে ইউজ করতে হবে। যেমন ধরেন যে ট্যাগ আছে, তাই না? অ্যাট্রিবিউট জি, আছে, এগুলো রাইট, সব রাইট। জার্গন, ঠিক আছে? এটা হচ্ছে মানে ওয়েবের ল্যাঙ্গুয়েজ বা ওয়েবের ভাষা, ওয়েব ডিজাইনের ওয়েবের ভাষা, হ্যাঁ, ওয়েবের ভাষা। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকমের ভাষা আছে, ভাষা বিভিন্ন আছে। রকমের জার্গন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে আমাদের এখানে HTML এর মধ্যে জার্গন হচ্ছে ট্যাগ, তারপরে ধরেন যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, ভ্যালু, ভ্যালু, এলিমেন্টস বলেন, প্রপার্টি বলেন, প্রপার্টি, ঠিক বুঝতে পারছি, বুঝতে পারছি। এগুলোই। অন্যান্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু ইয়েস ইয়েস বলেন। ইয়েস। আর কে পাচ্ছেন না? জি, শুনতেছেন? শুনতে পাচ্ছি, জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বুঝতেছেন সবাই? জি স্যার, বুঝতেছি। আমাদের এখানে মেয়ে স্টুডেন্ট কয়জন আছে? 2 জন। ইয়েস স্যার। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। তারপরে কিশোর দাস শুনতে পাচ্ছেন? কিশোর দাস, আচ্ছা। তারপরে কে? কই এরা কইগুলো? হাসিবুল ইসলাম, হাসিব, আপনি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, জাওয়াদ আফকার, আপনি কি শুনতে পাচ্ছেন? জাওয়াদ, আপনি শুনতেছেন? স্যার জি স্যার, আমার কথা শোনা যায় না?
ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্স দিবেন, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে এটা বলবেন, কাইন্ডলি একটু প্রশ্ন করবেন। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা এখন বলি যে আমরা আমাদের কোড রিডেবিলিটি, এটা একটু মনে রাখবেন। কোড রিডেবিলিটি, কোডটা পড়ার জন্য যে একটা সৌন্দর্য, যাতে সহজে বুঝতে পারি বা পড়তে পারি, এই জন্যই আমরা ইন্ডেন্টেশন, প্রপার ইন্ডেন্টেশন ইউজ করব। স্ট্যান্ডার্ড প্রপার ইন্ডেন্টেশন হচ্ছে যে 4টা স্পেস অথবা একটা ট্যাব, এক ট্যাব দিলেই 4টা স্পেসে যাবে এরকম। এটা টেক্সট এডিটরের থেকে অটোমেটিক সেট করা আছে যে একটা ট্যাব প্রেস করলে 4টা স্পেস ধরে নেয়। তাহলে আমরা শুনেছিলাম যে জি স্যার, পরে যান স্যার। স্পেস দিলে নাকি কাজ হয় না, এটা কতটুকু সত্য? স্পেস দিলে নাকি কাজ হয় না, ট্যাবই নাকি দিতে হয়? ট্যাবেও দিতে পারেন, স্পেসও দিতে পারেন, কোনো সমস্যা না। না, ব্রাউজার এগুলো স্পেস দিলে নাকি এটা পরবর্তীতে মানে এটা কোনো কাজ করবে না নাকি? এটা কি কোনো সত্যতা আছে? 4টা মানে এই যে স্পেস দি, ট্যাব না দিয়ে যদি স্পেস দি 1 তাহলে 2 3 4 আসছে, দেখেন স্ক্রিনে দেখেন। হ্যাঁ, এখানে তো দেখি ঠিকই আসতেছে। 1 2 3 4 আসছে না? হ্যাঁ, আসছে তো অবশ্যই। অথবা এটা দিলাম না, 1 2 3 4 দিলাম না, দিলাম ট্যাব, এক ঠেলাতে কাজ শেষ। 4বার কিবোর্ডের স্পেস বার প্রেস না করে একবার ট্যাব প্রেস করলাম। আমার কি সময় বাঁচানো দরকার না কোনটা দরকার? সেটাই সময় বাঁচানো দরকার। আমার কম সময়ে বেশি কাজ করতে হবে। এই যে এইমাত্র একটুখানি ইন্টারফেয়ার করে এইমাত্র আমাকে একজন ফোন দিয়ে বললো যে আপনাদের ক্লাস কি শুরু হয়েছে? আপনাদের ক্লাস আজকে 10টা থেকে শুরু হবে। হ্যাঁ, তো আপনাদের ট্রেনার কে? দুজন নাম বললো আলাদা, ট্রেনারের নাম কি? তো এইরকম যে কে করতে ফোন দেয় বুঝি না। আমি বললাম না, আমাদের ক্লাস তো অলরেডি চলতেছে, আমাদের ট্রেনার জসিমউদ্দিন। হ্যাঁ, আননোন কাউকে, আননোন অন্য কাউকে আপনি এই হলো অবস্থা। এরকম কাউকে ইনফরমেশন দিবেন না, দরকার কি? না, বলেছে আমি তো মনে করছি যে এই থেকে ফোন দিছে, বললো যে আমাকে যে আমি এলইডিবি থেকে ফোন দিচ্ছি, আইসিডি ডিভিশনের পরিচয় দিয়ে তারপর বললো যে আপনাদের ক্লাস আজকে শুরু হবে 10টায়, তো এটাই আর কি জানানোর জন্য এইভাবে। তারপর ক্লাস তো আপনাদের ক্লাস শিডিউল তো 10টায় ছিল না, আপনাদের ক্লাস শিডিউল ছিল 9টা থেকে। 9টায়, রাইট, সেটাই। তাহলে সে আমাকে আজকে ফোন দিছিল, শুনেন, আমাকে ফোন দিয়ে বলে যে আপনাদের ক্লাস শিডিউলটা চেঞ্জ হয়েছে, 2টা থেকে 10টায় নিয়ে আসা হয়েছে। আমি তো বললাম যে আমার ক্লাস তো সকাল 9টা থেকেই শুরু। আপনি তো ওই বেসে না, আপনি তো অন্য বেসে। আচ্ছা, আমরা টাইটেল ট্যাগে ছিলাম, তো টাইটেল ট্যাগে আমরা লিখলাম মেটা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে আরো বলা দরকার। সেটা হচ্ছে যে মানে এই মেটা জিনিসটা আসলে লাগে হলো মেটা ল্যাঙ্গুয়েজের জন্য, ভাষার জন্য। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, অন্য ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য। যদি আমরা এখানে যেমন বাংলাদেশ লিখে বিএন লিখছেন, এখন ল্যাং আছে বিএন, এখন আমি যদি ইংলিশ শো করতে চাই তাহলে সে কিন্তু এই মেটাটা না থাকলে ইংলিশটা শো করবে না, সেক্ষেত্রে সমস্যা করবে ব্রাউজারে। মেটা হলো কিছু মেটা ইনফরমেশন, কিছু হচ্ছে মেটা এক্সট্রা মেটা ইনফরমেশন, যেগুলো কে রিড করে, সার্চ ইঞ্জিন রিড করবে এবং আপনার ব্রাউজারে রিড করবে। এগুলো কিন্তু কোনো দেখবে না, ওই যে অন্যান্য কেউ দেখবে না। আচ্ছা, তো এই জন্যই আমরা মেটা ট্যাগগুলো ইউজ করি। মেটাটা এসইও যখন করে না সাইটের, জি, তখন সাইটের সেই এসইওর জন্যই লাগে আর কি। আচ্ছা। আচ্ছা, ইউটিএফ এর ইলাবোরেশনটা কি? ইউটিএফ, জি, ইউটিএফ এর মিনিংটা, জি, ইউটিএফ ডিটেইলস ইয়াটা আমার মনে নাই। ইউনিকোড ট্রান্সফর্ম সম্ভবত। আচ্ছা, যাক, ওটা সমস্যা নাই, এটা আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তারপরে নেক্সট চলে যান, বডিতে যান বা অন্য না, বা হেডে কি আর কোনো ইমার্জেন্সি কিছু আছে যে এইটা একটা লাগবে, যেমন মেটা এবং টাইটেল এই ট্যাগের মতো ইমার্জেন্সি লাগবে, এরকম কোন ট্যাগ? হ্যালো হ্যালো, হ্যাঁ, জি, ওই যে যেটা বলছিলাম যে হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগ, হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাইছি। হেড ট্যাগের ভিতরে শুধুমাত্র আমার মূলত এটা দরকারি, টাইটেলটা। আচ্ছা, টাইটেলটা দরকার, আর মেটাটা মানে দিলেও চলে না দিলেও চলে? টাইটেলটা, আচ্ছা আমি তো দিলাম টাইটেলটা, আমি তো এখনো ফাইলটা রান করি নাই, দুঃখিত। রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দিচ্ছি। তো আমার এখানে আমি ক্রোমে বাই ডিফল্ট আমার ক্রোম সেট করা আছে, বুঝছেন, ডিফল্ট ব্রাউজার, এই জন্যই। তো আমি হোম ওপেন করলাম, দেখেন যে আমার ডান পাশে হোম দেখাচ্ছে। গতকালকে কি এটা দেখাইছি আপনাদেরকে? না, এটা দেখেন নাই গতকালকে। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, আমরা এবার আসি মূলত অ্যাট্রিবিউট গুলো নিয়ে কথা বলবো। এতক্ষণ তো আপনারা ট্যাগ দেখছেন, অলরেডি কয়টা ট্যাগ শিখছেন? HTML ট্যাগ শিখছেন, হেড ট্যাগ শিখছেন,
বডি ট্যাগ শিখছেন, মেটা ট্যাগ শিখছেন, টাইটেল ট্যাগ শিখছেন, তাই না? জি জি জি। এবার আমাদের 3 4 5 5টা ট্যাগ শিখলাম। হ্যাঁ 5টা ট্যাগ শেখা হয়েছে। তাহলে এবার আমাদের যে কাজ, আমাদের যেগুলো লাগবে সেই কাজগুলো নিয়ে আমরা একটু ইয়া করি। এক্সাম্পলে স্লাইডের মধ্যে দিয়েছিলাম যে একটা পি ট্যাগের ভিতরে বলছিলাম যে মাই ক্যাট ইজ গ্রাম্পি। জি। গ্রাম্পি পি ট্যাগটা ক্লোজ করলাম, ঠিক আছে? আচ্ছা, পি ট্যাগের মানে কি? পি ট্যাগের মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যখন কোনো লেন্থি প্যারাগ্রাফ লিখবো তখন আমরা সেটাকে কি করব, মানে পি ট্যাগের মাধ্যমে ইউজ করব। যদি আমাদের ডকুমেন্টে অনেক অনেক লেখা দরকার হয়, সাপোজ পি দিয়ে আমি পিটা আগে ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি ডামি টেক্সট, একটা কথা আছে লরেম 10, মনে করেন 10টা ওয়ার্ড নিলাম। ও কি ব্যাপার, করছে না, কাজ করছে না। লরেম 10, আচ্ছা এটা এখানে কাজ করছে না, মনে করেন। আচ্ছা আমি একটা ডামি টেক্সট নিয়ে আসি, ঠিক আছে? ডামি টেক্সট জেনারেট করে নিয়ে আসতেছে। স্যার ডামি টেক্সটটা কি স্যার? ডামি টেক্সট হলো যে মনে করেন আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের ডকুমেন্টে কাজের জন্য যদি মানে কোনো কিছু লাগে, কোনো কন্টেন্ট লাগে ড্যামি হিসেবে আর কি। সাপোজ ধরেন একটা ওয়েবসাইট তৈরি করছেন, ঠিক আছে? তো ওয়েবসাইট তৈরি করার পরে এখন ওয়েবসাইটের মূল আপনার যে কন্টেন্ট গুলো, এগুলো তো কে করবে? এগুলা আপডেট করে কারা? যারা ওয়েবসাইটটা মানে যাদের যে কোম্পানি ওয়েবসাইটটা বানাচ্ছে তারা, তাই না? জি স্যার। তো আমরা করি কি, আমরা আমরা মানে ডেভেলপাররা, ডিজাইনাররা আমরা ডামি টেক্সট ইউজ করি। মানে যে কোনো একটা টেক্সট দিয়ে একটা কন্টেন্ট নিয়ে আমরা এটা ইয়া করে দিচ্ছি, জাস্ট স্যাম্পল হিসেবে স্যার। স্যাম্পল হিসেবে, এক্স্যাক্টলি ওটাকে বলা হয় ডামি টেক্সট। জি স্যার। আচ্ছা সেভ করলাম, সেভ করে সরি ফাইল, হ্যাঁ সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি ব্রাউজারে রিফ্রেশ করলে দেখবেন আমার এখানে দুইটা লাইন আছে আলাদা আলাদা। একটা হচ্ছে মাই ক্যাট ইজ গ্রাম্পি, এই যে দেখতে পাচ্ছেন পি ট্যাগ এটা, আর আরেকটা হচ্ছে যে আরেকটা পি ট্যাগের ভিতরে অনেকগুলো টেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে সেটা, এইটা। এখন ব্যাপার হচ্ছে আমরা এই যে পি ট্যাগ গুলো ইউজ করলাম, এটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। দেখেন খেয়াল করে দেখেন, পি এটা কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। প্যারাগ্রাফের পরে কি থাকে? একটা এন্টার থাকে, এক লাইন ব্রেক হয়। জি স্যার। আমার কথা কি শুনছেন এতক্ষণ কেউ? আল্লাহ জানে। জি স্যার শুনতে পারছি জি স্যার। স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আমি তো হ্যাঁ, বুঝতেছি শোনা না আপনারা শুনছেন কিনা। তো হ্যাঁ। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফের পি ট্যাগ। প্যারাগ্রাফের পরে এক লাইন ব্রেক হয়। দেখেন আমি কোনো ব্রেক এখানে না দিলেও খেয়াল করে দেখেন, অটো নিয়ে নিছে নাকি? দেখেন ব্রাউজার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। কেন নিছে? কারণ হলো ওই যে পি ট্যাগ, ব্রাউজার বুঝে গেছে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটার পরে এটা এই লাইনের পরে একটা ব্রেক হবে, এই কারণে সে একটা ব্রেক দিয়ে দিছে, দেখেন স্পেস দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্যার সেক্ষেত্রে যদি আমি এই প্যারাগ্রাফের ব্রেকটা না দিতে চাই তাহলে কি করণীয়? মানে আমার অনেক সময় প্রয়োজন হতে পারে না যে আমার ব্রেকটা আমার প্রয়োজন নেই, বা মনেও নাই, দিতে মনে নেই। প্যারাগ্রাফ থেকে যদি কোনো যদি ব্রেক না লাগে, মানে চাইছেন যে দুইটা প্যারাগ্রাফ একসাথে লিখবেন, তখন সেটাকে আপনি ওই যে সিএসএস দিয়ে ফ্লোট লেফট করে দিবেন। আচ্ছা সিএসএস এ যেতে হবে? হ্যাঁ এটা সিএসএস এর ভিতরে সিএসএস এর ফ্লোট লেফট করবেন, তখন দেখবেন যে এটা লেফট হয়ে গেছে। এটা যখন লেফটে চলে গেছে এটা এখানে উপরে চলে যাবে তখন। হ্যাঁ 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 সে কথাই। স্যার সিএসএস এটা কিভাবে বুঝবো স্যার? এখানে তো দুইটাই প্যারাগ্রাফ স্যার। স্যার আর এখানে প্যারাগ্রাফ গুলো তো স্যার, প্যারাগ্রাফ গুলোর আলাদা কোনো স্যার নাই, আইডেন্টিফিকেশনের জন্য আলাদা কোনো নাই, দুইটাতে পি ট্যাগের মধ্যে আছে। দুটোই পি ট্যাগের মধ্যে আছে, এটাও একটা প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ। আমি যদি আরো পি ট্যাগ লিখি সেটাও আরেকটা প্যারাগ্রাফ হবে। মানে যতই পি দিব সবই প্যারাগ্রাফ, সোজা কথা নাকি? অর্থাৎ আপনি পি ট্যাগের ভিতরে যা লিখবেন সেটাই প্যারাগ্রাফ হিসেবে কি হবে? সেটাই তো বললাম এতক্ষণ, যে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে সে যেটা থাকবে তারপরে যেটা আসবে এক লাইন ব্রেক ধরবে অটোমেটিক সে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যাই থাকবে সে এক লাইন ব্রেক ধরে নিবে, ব্রাউজার ধরে নিবে। আচ্ছা জি। স্যার ওই ভাই যেটা বললো যে হচ্ছে যদি আমরা প্যারাগ্রাফটা না করতে চাই, অর্থাৎ এক লাইনে অল্প কিছু লিখলাম, পরের লাইন থেকে আবার শুরু করতে যাচ্ছি, তাইলে ওখানে সিএসএস এর আপনি যে কথাটা বললেন ফ্লোট দিয়ে, ওইটা একটু কিভাবে করতে হয় একটু দেখাই দিলে ভালো হতো। ওটা সিএসএস এর ক্লাসে যাব, সিএসএস এর ক্লাসে তখন ফ্লোট লেফট দেখাবো। আগে অ্যাট্রিবিউটস, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট গুলো দেখেন, ট্যাগ গুলো দেখেন, টেবল কিভাবে তৈরি করতে হয়, লিস্ট কিভাবে জেনারেট করতে হয়, এগুলো দেখেন। জি তারপরে আপনি আগায় যান।
তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, আমি ডামি টেক্সটের এই কন্টেন্টটা মুছে দিচ্ছি, একটু বড় কন্টেন্ট হয়ে যাচ্ছে, এটা মুছে দিলাম, দুইটা ছোট প্যারাগ্রাফ ট্যাগ রাখলাম, ঠিক আছে, জি দুইটা ট্যাগ রাখলাম। এরপরে আসি যে আমরা বলেছিলাম যে লিংক ট্যাগ, ঠিক আছে। ও সরি সরি সরি, বলা হয়েছিল যে অ্যাট্রিবিউট কি, তাই না? আমরা এক্সাম্পলে দেখেছিলাম একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস নিয়ে ইকুয়াল টু দিয়ে দুইটা ডাবল কোটেশন নিয়েছি, তার ভিতরে এডিটর কি দিছিলাম, নোট দিছিলাম, ঠিক আছে। এই যে পি ট্যাগের ভিতরে ওপেনিং ট্যাগের মধ্যে এই যে ক্লাস নিছি একটা ওয়ার্ড, এইটা হচ্ছে যে আমার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজের কোনো এফেক্ট এখনো আমার এখানে পড়বে না। এই অ্যাট্রিবিউটের এফেক্টের কাজ পড়বে, কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আর কি আছে এফেক্ট ব্রাউজারের সাথে সাথে হয়, কিন্তু ক্লাস অ্যাট্রিবিউটের এবং আইডি অ্যাট্রিবিউট এই দুইটা অ্যাট্রিবিউটের এফেক্ট ব্রাউজারে পড়ে না, যতক্ষণ না আমরা ওইগুলোকে সিএসএস এর মাধ্যমে কাজ করি। আচ্ছা, এটা রাখলাম। আমি কন্ট্রোল সি দিলাম, ভি দিয়ে আরেকটা পেস্ট করে নিলাম। আমি এবার দিলাম স্টাইল, স্টাইল। স্টাইলের ভিতরে আমি বললাম ফন্ট, সরি বললাম কালার ইজ ইকুয়াল টু গ্রিন, তারপরে একটা কলম দিলাম। এটা সিএসএস এর কাজ, যদিও এখন বুঝতে পারবেন না। দেখেন আমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি, কালার হিসেবে প্রপার্টি দিছি কি গ্রিন, আমার কালার না, প্রপার্টি হচ্ছে কালার, প্রপার্টি ভ্যালু হচ্ছে গ্রিন। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার আমরা কি প্রপার্টি বলতে পারি, এটা আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি কি বলবেন? আপনি বলছিলেন যে পুরো ক্লাসটাকে অ্যাট্রিবিউট ধরবো, তাই না? এরকম আপনার প্রপার্টি বা ভ্যালু বলতে পারি, কে যেন বলছিলেন, তরিকুল সাহেব বলেছিলেন নাকি? আমি বলেছি। আচ্ছা, যাই হোক, এবার বুঝে নেন কোথায় কোনটা প্রপার্টি, কেন 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 বলবো, কিভাবে বলবো। এখন আপনি স্টাইল এটাকে প্রপার্টি বলতে পারবেন না। এখন এখানে দেখেন পি ট্যাগের মধ্যে যেটা আছে স্টাইল, এটা এখন একটা অ্যাট্রিবিউট। বিষয়টা বুঝেছেন? হ্যাঁ অ্যাট্রিবিউট, এটা এখন অ্যাট্রিবিউট। আর এই যে এর মধ্যে কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে প্রপার্টি, আর এই কালার প্রপার্টির ভ্যালু হচ্ছে গ্রিন। এটা একটা গেল। আচ্ছা, এডিটর নোট যেটা, এটা পুরোটাই একটা ভ্যালু, তাই না? এটা আবার কোনো প্রপার্টি বা ভ্যালু না, এটা পুরোটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, অ্যাট্রিবিউট নেম। আচ্ছা, আবার দেখেন এই স্টাইল ট্যাগটা খেয়াল করে দেখেন, স্টাইল ট্যাগ পি ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিছি, তাই না? জি দিলাম। আচ্ছা, আর একটা জিনিস আগে আমাদের দেখায় দেওয়া উচিত, সেটা হচ্ছে যে এইচটিএমএল এ কিভাবে কমেন্ট লিখতে হয়। আমরা লাইনে কাজ করার জন্য অনেক সময় কমেন্ট লিখতে হবে। জি, কমেন্ট লেখার নিয়মটা কালকে দেখাইছিলাম। একটা গ্রেটার দেন দিবেন, ধরে এক্সক্লেমেশন মার্ক, দুটো হাইপেন দিবেন, আবার দুটো হাইপেন, দিস ইজ এন্ড স্যার বোঝা যায় না এর আগের কথা। এক্সাম্পল, কথা কেটে গেছিল। কমেন্ট, হ্যাঁ নেটওয়ার্কের কারণে কমেন্ট। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমেন্ট। আমরা বলছিলাম এইচটিএমএল এ আমরা কিভাবে কমেন্ট লিখবো, তাই তো? জি, এইচটিএমএল এ কমেন্ট কিভাবে লিখতে হয়? এটাও কি এক ধরনের ট্যাগ, কমেন্ট ট্যাগ? দেখেন প্রথমে আমরা একটা গ্রেটার দেন দিব। জি, আপনি স্পিকারে মনে একটুখানি কি করতে, যে ঝিরঝির শব্দটা আসছে। জি, শিশি শব্দটা তরিকুল ভাইয়ের ওখান থেকে আসছে মনে হয়। প্রথমে লেস দেন, তারপরে এক্সক্লেমেশন মার্ক। জি, প্রথমে লেস দেন, তারপরে এক্সক্লেমেশন মার্ক, তারপরে দুইটা হাইপেন দিব, দেওয়ার পরে স্পেস দিয়ে আবার দুইটা হাইপেন দিব, আবার গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে কমেন্টটা ক্লোজ করব। তারপরে আমরা বলতে পারি এক্সাম্পল অফ সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? সিঙ্গেল লাইন কমেন্ট। মজার ব্যাপার কি জানেন? জি, মজার ব্যাপার হচ্ছে এই সিঙ্গেল লাইন কমেন্ট বলেন এইচটিএমএল এ, এই কমেন্ট গুলো ব্রাউজারে শো করবে না। আপনি বডি ট্যাগের মধ্যে যাই লেখেন না কেন, কমেন্ট গুলো শো করবে না। আচ্ছা, তাহলে এই কমেন্ট গুলো লেখার কারণটা কি? এক্স্যাক্টলি, কমেন্ট কেন লিখবো? আমি একটা জিনিস এখানে লিখলাম যে যখন আমরা কাজ করব এই কমেন্টটা দেখবেন যে একটা ফর্ম নিলাম, ফর্ম নেওয়ার পরে অথবা একটা সেকশন নিলাম। আমার ডকুমেন্টে অনেকগুলো সেকশন আছে। এখন অনেকগুলো সেকশন থাকলে আপনি যদি কমেন্ট আউট না করেন কোনটা কোন সেকশন, কেন, কি জন্য লিখছেন,
এটা কিন্তু বোঝা পরে মুশকিল হয়ে যাবে। আমরা যখন প্রথমে যখন বিল্ড আপ শুরু করি তখন আমাদের ডকুমেন্টটা ছোট থাকে, কিন্তু আমরা যখন বিল্ড আপ শুরু করে যখন 5 দিন যায়, 1 সপ্তাহ যায়, শেষ পর্যায়ে প্রজেক্ট শেষ করি, তখন সেখানে হাজার হাজার লাইন কোড থাকে। 5000 লাইনের কোডও থাকতে পারে, 3000 লাইনের কোডও থাকতে পারে, সেটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে। এখন 5000 অ্যামাউন্টের কোড আপনি প্রজেক্ট শেষ করে ফেলছেন, এখন ক্লায়েন্ট বললো যে আমাকে একটা ইয়া করে দেন, আবার এই জিনিসটা এই ফিচারটা অ্যাড করে দেন। এখন আপনি যদি ওই হাজার হাজার লাইন কোডের মধ্যে থেকে যদি কোথাও যদি একটা জিনিস বসাইতে যান, এডিট করতে যান, আপনার ওইটা খুঁজতে কেমন অবস্থা হবে? আরো 1 সপ্তাহ লাগবে। আর 1 সপ্তাহ লাগবে। সেটাই। এই জন্যই আমরা কমেন্ট ইউজ করব। আর HTML এ মাল্টিপল লাইন কমেন্ট লেখা যায়, কিছুই না, কোনো কিছু না, জাস্ট সেম জিনিস সিঙ্গেল লাইন কমেন্টকে ব্রেক করে লাস্ট থেকে ব্রেক করে দিবেন। এক্সাম্পল, আমার কিবোর্ডে টাইপিং মিস্টেক হচ্ছে, মানে এটাও প্যারাগ্রাফের মতো লেখা যায় আর কি ইচ্ছা করলে। মাল্টি লাইন কমেন্ট, এক্সাম্পল অফ মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে? জি, আমি কমেন্টটা আপনাদেরকে আগে শিখিয়ে নিলাম। আচ্ছা, শুভ বারবার বের হয়ে যাচ্ছেন কেন? নেটের সমস্যা নাকি ইলেকট্রিসিটির সমস্যা? হ্যালো শুভ, বারবার আপনি বারবার নেট প্রবলেম করতেছে, বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। নাই তো। আচ্ছা, আমরা কমেন্ট লিখছিলাম। হ্যাঁ স্যার, কমেন্টটা কেন লিখছি আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, আশা করি, যেহেতু হ্যাঁ স্যার, কমেন্ট অনেক বছর যাবত ব্যবহার করি। কমেন্ট একজন একজন ভালো ডেভেলপারের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন? কিছু কোড স্ট্যান্ডার্ড ফলো করা। হ্যাঁ স্যার, তার মধ্যে একটা হচ্ছে কমেন্ট আউট করা, কমেন্ট দেওয়া, লাইনের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে একটা কমেন্ট করে রাখা, যাতে করে সে পরবর্তীতে সে কাজ না করলেও অন্য কেউ যদি আসে কাজ করতে, যেন সে সহজে বুঝতে পারে যে কে পূর্বের ডেভেলপার, কে কি করে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্টাডি করতে খুব সুবিধা হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্টাইলের মধ্যে ছিলাম। স্টাইলের মধ্যে অ্যাট্রিবিউটের ভিতরে ছিলাম। পি ট্যাগের মধ্যে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়েছিলাম, বলেছিলাম যে কি স্টাইল অ্যাট্রিবিউটে কালার প্রপার্টিতে গ্রিন ভ্যালু সেট করছি। গ্রিন ভ্যালু সেট করার পরে দেখলাম আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি হয়ে গেছে, গ্রিন কালারের হয়ে গেছে। তো আমি এটাকে একটা কাজ করি, এখন কমেন্ট আউট করি। কমেন্ট আউট করার জন্য কি করব? কমেন্ট, তারপরে লাইনের শেষে এসে আবার লাইনটা কমেন্ট আউট করে নিলাম। কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি আরো একটা লাইন নিচ্ছি, জাস্ট প্যারাগ্রাফের আগে আর পরে কমেন্টের কোডটা বসাই দিবেন। কমেন্টের কোডটা বসাই দেব, তাহলে এটা কমেন্টে চলে যাবে। জি, একটা কমেন্টে চলে যাবে। এখন আমরা যেটা বলতে চাইছিলাম, আমি যে লেখাটা লিখতে চাইছিলাম, আমার এখানে দুইটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি আরো একটা প্যারাগ্রাফকে কমেন্ট আউট করে দিলাম। জি, কমেন্ট আউট করে আমি শুধুমাত্র একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখলাম। পি ট্যাগকে দেখেন, আগে দেখেন যে এখানে এই গ্রিন কালার যেটা করছি, এটাকে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করছিলাম, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, তাই না? জি। কিন্তু এখন স্টাইল অ্যাট্রিবিউট না, এখন স্টাইল ট্যাগ ইউজ করব। ট্যাগ দেখেন, আমরা স্টাইল ট্যাগ লিখবো কোথায়? টাইটেলের উপরে। আচ্ছা, যে কমেন্ট আপনি যে কমেন্ট আউট করলেন, তারপরে কিন্তু ইসে শো করছে, ব্রাউজারে শো করছে, তাই না? এটা কি রিফ্রেশ করলে, একটু যদি রিফ্রেশ করতেন তাহলে দেখতাম যে কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, রাইট। কিছু আছে, কিন্তু পিটা কই? পি তো নাই, সেটাই তো, পি তো থাকার কথা। পি তো থাকার কথা, তাই না? হ্যাঁ, পি তো নাই। সেভও তো আছে, পি ট্যাগ আছে। পি ট্যাগ আপনি পিটাকে আর একটু উপরে উঠাই দিবেন নাকি? এতে কোনো সমস্যা হচ্ছে নাকি পিটাকে? না, পি ট্যাগটা আছে এখানে। কোন বডি তো ঠিকই আছে, HTML আছে, কিন্তু পি ট্যাগ নাই। পি তো নাই। হ্যাঁ, ব্রাউজার ক্যাশ ধরতে পারে, ক্যাশ। আচ্ছা, এখানে যে টাইটেল দুইবার লিখছেন, দুইবার লেখার পরে আরেকবার টাইটেল লিখছেন, এটার জন্য কোনো সমস্যা হচ্ছে না? তিনবার লিখছেন টাইটেল, এই যে টাইটেল ট্যাগটা দেখেন,
টাইটেল ট্যাগটা হ্যাঁ এখানে এটা টাইটেল হবে না, এটা হবে যে স্টাইল, STYLE স্টাইল। হ্যাঁ সেটাই। এটা আমি স্টাইল ট্যাগ লিখবো, স্টাইল হ্যাঁ, ট্যাগ। এখন দিয়ে দেখেন। শুরু করলাম STYLE স্টাইল ট্যাগ। ও এটা কি হেডের মধ্যে স্টাইল থাকে, স্টাইল ট্যাগটা থাকে হেডে? হেডের মধ্যে এটা আপনার ডকুমেন্ট যদি ছোট হয়, আপনি যদি আপনার CSS লিখতে যান, ইন্টারনাল CSS লিখতে যান, তখন এই হেডের ভিতরে লিখতে পারেন। তবে এটা গুড প্র্যাকটিস না। ইনলাইন CSS এবং ইন্টারনাল CSS ব্যবহার করা গুড প্র্যাকটিস না। আচ্ছা আচ্ছা। চেষ্টা করতে হবে সবসময় যেন এক্সটার্নাল CSS লিখি আমরা। আচ্ছা আচ্ছা। এক্সটার্নাল CSS লিখি। তো আমি যেটা বলতে চাইছিলাম, আমি আসলে যেটা আপনাদেরকে বুঝাতে হ্যাঁ চাইছি, এবার রিফ্রেশ করলে মানে আসতে পারে, একটু দেখেন তো। আসবে আসবে, আসবে না কেন? হ্যাঁ এই যে, কারণ ওই যে আপনি এখানে টাইটেল 3টা লেখা ছিল তো, মানে স্টাইলের এটা ছিল না, ক্লোজিং ছিল না, এইজন্য মানে নেয় নাই সে। আমি যে কাজটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটা দেখেন। আমি দেখাতে চাইছিলাম যে এই যে স্টাইল এখানে যেটা দেখতে পাচ্ছেন, কালার গ্রিন করছি। জি। এখানে যেটা দেখতেছেন পি ট্যাগের মধ্যে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট। জি। কিন্তু এই স্টাইল ট্যাগের অবস্থা দেখেন। স্টাইল ট্যাগে আমি দেখলাম যে পি লিখলাম, পি লেখার পরে আমি বললাম কালার গ্রিন। এখন দেখেন আমার পিটা গ্রিন হয়ে গেছে। এটা CSS যখন আসবে আমি এই জিনিসটা বুঝাবো। এই স্টাইল ট্যাগটা ইনলাইন CSS এর সময় আপনাদেরকে দেখানো হবে। এখন একটু দেখাই দিলাম, নলেজ রাখেন স্টাইল ট্যাগটা। ঠিক আছে? স্টাইল ট্যাগ অ্যাট্রিবিউট হিসেবে। হ্যালো জি স্যার, এখানে যদি ধরেন আমার 3টা পি থাকলো বা 2টা পি থাকলো, সেক্ষেত্রে আমি 3টাকে আমি 3টা ভিন্ন কালার দিব, সেটা কিভাবে স্যার? 3টাকে যদি 3টা কালার দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে একটা আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আইডি বা ক্লাস, আইডি দিতে হবে। যদি ক্লাস দিতে যান, তাহলে প্রত্যেকটা মানে এই ক্লাসটা যেখানে যেখানে ব্যবহার করবেন, সেখানে সেখানে সবগুলা ক্লাসের ভিতরে কি কি করবে, সে চেঞ্জ করে ফেলবে, ভ্যালু চেঞ্জ করে ফেলবে। আর আইডি যদি দেন, আইডি তো একটাই হইতে হবে। আইডি সবসময় ইউনিক হওয়া লাগে। স্যার আইডি কি আমি স্যার নিজের ইচ্ছা মতো দিতে পারবো এখানে? হ্যাঁ দিতে পারবেন, কেন দিতে পারবেন না? স্যার আমার মনে হয় এটা সিএসএস এর কাজ, তো সিএসএস টা আসুক, তারপরে আমি সিএসএস এর কাজ এইজন্যই দেখাতে চাচ্ছি না আপনাদেরকে। হ্যাঁ স্যার, আগে আপনি স্যার HTML এর ট্যাগগুলো একটু শেষ করেন। আমি HTML এর ট্যাগ আর যেগুলো ছিল ওগুলো একটু দেখাই আপনাদেরকে। জি স্যার। তো পি ট্যাগের মধ্যে এটা তো বুঝছেন, এই জিনিসটা জি স্যার বুঝতে পারছি স্যার। এটা তো বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আমরা এখন একটা অ্যাঙ্কর লিংক নিয়ে কাজ করি। অ্যাঙ্কর লিংকের ভিতরে আমরা আবার ইমেজ লিংক নিয়ে কাজ করব, এবং অ্যাঙ্করের ভিতরেই কি করব, নেস্টিং এলিমেন্ট করব। ঠিক আছে? জি স্যার। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর নেওয়ার পরে কি করতে হয়, কি লেখা লাগে? স্যার SREF লিংকের জন্য SREF লিংক করতে হবে, রেফারেন্স স্যার, লিংক করতে হবে, এইজন্য href। ঠিক আছে? href আমি বলে দিলাম https www.rootpath দিলাম, absolute path দিলাম google.com। ঠিক আছে? এরপরে কি আছে? স্ল্যাশ দিয়ে ক্লোজ না? কিছু আছে নাকি? হয় না, আরো আছে, কারণ এটা অ্যাঙ্করটাকে ক্লোজ করতে হবে, এবং এখানে এটা লিংকের নাম দিতে হবে, এবং এখানে একটা লিংকে একটা নাম দিতে হবে, একটা ভ্যালু দিতে হয়, গো টু গুগল। জি স্যার। এখন আমরা যদি ব্রাউজার রিফ্রেশ করি, দেখতে পাবো যে আমাদের ব্রাউজারে একটা লিংক প্রদর্শন করছে। আমি এবং লিংকটাতে ক্লিকও করে ফেলছি দাম করে। আমার কাছে কি নাই, নেট নাই, আমাকে গুগলে নিয়ে যায় নাই। নিচে না স্যার, আমার কাছে নেট নাই, এজন্য নেয় নাই, তাই না? কি জন্য নেয় নাই? আমি www 3টা দিই নাই, 3টা দিছি, সরি 4টা দিছি, একটা ডিলিট করতে হবে, এইজন্য আমাকে নেয় নাই। এখন রিফ্রেশ করেন, এখন দেখেন গুগলে আমাকে নিয়ে গেছে, তাই না? গুগলে নিয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন? হ্যালো হ্যাঁ স্যার, গো টু গুগল না দিয়ে অন্য কি, গো টু গুগল না দিয়ে যদি আমি অন্য কোনো দিই, তাহলে সেখানে নিয়ে যাবে? গো টু গুগল না, গো টু তো আপনি যেখানে দিবেন সেই লিংক, ওইটা যদি ভ্যালিডেটেড ডোমেইন হয় সেখানে নিয়ে যাবে। সেখানে যাই দেন না কেন, আপনি ফেসবুক দিবেন, আমি ফেসবুক ওপেন করতে যাচ্ছি না, যেটা দেব ওটাই নিয়ে যাবে, ভ্যালিড। আপনি ফেসবুক দিয়ে ট্রাই করবেন, এটা আপনার টাস্ক। আপনি ফেসবুক দিয়ে টাস্ক মানে করবেন এটা। আমি কয়েকটা মিনিট পরে দিব আপনাদেরকে টাস্ক গুলো দিলে আপনারা এগুলো কমপ্লিট করবেন।
তাহলে আমি আমরা দি- দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি বলেন। দিলে কি দ্য ডেইলি প্রথম আলো তাও তো নিয়ে যাবে, তাই না? আপনি যে কোনো ভ্যালিডেট ডোমেইন, সেটা যদি ডোমেইন রেজিস্টার থাকে, ডিএনএস সার্ভারের, গুগলের ডিএনএস সার্ভারে থাকে, সে সেটাই। ট্র্যাক করতে পারে, সে সেখানে নিয়ে যাবে আপনাকে। জি, যেমন একটু আগে দেখেন, একটু আগে একটা অ্যারো দেখছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন www না, 4টা www.google.com, এই নামে আসলে কোনো কি নাই, ডোমেন নেই। এই নামে কোনো ডোমেইন নাই, এবং এটা নাই, কি বলছে, সাইট ক্যান নট বি রিচড। আমার অ্যাবসলিউট পাথে ভুল ছিল এই জন্য। আচ্ছা, তারপর নেক্সট। নেক্সট হচ্ছে, আমি যখন গুগলে গো টু গুগলে ক্লিক করলাম, তখন সে আমাকে সেম উইন্ডোতে নিয়ে গেছে, সেম উইন্ডো থেকে গুগলে কি করছে, রিডাইরেক্ট করে নিয়ে গেছে, রিডাইরেক্ট। বিষয়টা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ স্যার, কালকে বলছিলেন। রিডাইরেক্ট করে নিয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি কি করব? আমি যদি চাই যে না, টাইপ ব্ল্যাঙ্ক। আমি যদি চাই যে না, আমি আমার কারেন্ট ট্যাবটা রেখে অন্য একটা নতুন ট্যাবে আমি কি করব, আমার লিংকটা ওপেন করব, তাহলে এই জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম হলো টার্গেট। টার্গেট দিয়ে ইউজ করতে হবে কি, ব্ল্যাঙ্ক। একটা ভ্যালু দিতে হবে। টার্গেটের মধ্যে ভ্যালু দিব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিব। ব্ল্যাঙ্ক দিলে তখন সে আমাকে ওই পেজ থেকে কি করবে, অন্য জায়গায় নিয়ে যাবে, আরেকটা ট্যাবে রাখবে। আমার এক্সিস্টিং ট্যাবও আছে, সাথে সে ব্রাউজারে আরেকটা নতুন ট্যাব খুলছে, সে আমাকে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। ঠিক আছে, স্যার আন্ডারস্কোরটা কেন দিব স্যার? আন্ডারস্কোর না দিলেও তো স্যার আলাদা ট্যাবে নিয়ে যায়। নিয়ে যায়। আমি আসলে ট্রাই করিনি, আমি একটু ট্রাই করি, তাহলে আলাদা ট্যাবে নিয়ে গেছে। আচ্ছা, এটা আপনি ট্রাই করছিলেন তাই না? জি স্যার। আচ্ছা, আমরা মানে ওই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক শিখছি, ব্ল্যাঙ্কে নিয়ে গেছি, আমি আর অল্টারনেটিভ ট্রাই করি নাই। ভেরি গুড, আমিও শিখলাম আজকে, ধন্যবাদ। স্যার, হ্যাঁ, ওখানে আমার মনে হয় ব্ল্যাঙ্ক স্যার অন্য কিছু লিখলেও যাবে, কিন্তু নিয়ম হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতে হবে। হ্যাঁ নিয়ম এটা। এখানে এখানে যদি আপনি জামাল কামালও লেখেন শুধু, তাও অন্য ইসে যাবে, লিখে দেখেন। তাই? আচ্ছা, টার্গেটের মধ্যে যদি কোনো কিছু না দিয়ে যদি এ দিলাম, মনে করেন একটা এ দিলাম, তাহলে কি আসবে? দেখেন, ট্রাই করে। ট্রাই করি, তাও আসতেছে। আচ্ছা, আসার কারণ কি? আসার কারণ হচ্ছে এটা মানে ওরা ইয়া করে দিছে, মানে টার্গেট অ্যাট্রিবিউটের কার সাউন্ড একটু ইয়া করেন, টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে যে কোনো ভ্যালু থাকলে সে ডিফল্ট কি নিয়ে নেয়, মানে অন্য ট্যাবে নিয়ে যাবে। নিয়ে যাবে, কিন্তু নিয়ম হচ্ছে যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতে হবে। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আমি ব্ল্যাঙ্ক লিখবো, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখবো, কারণ আমাকে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে, কোড কনভেনশন ফলো করতে হবে, কোড কনভেনশন ফলো করব। তাহলে আমরা লিংকটা কি বুঝতে পারছি এবার? লিংক নিয়ে কোনো প্রশ্ন আছে? যে কোনো অ্যাঙ্কর লিংক তৈরি করা নিয়ে? স্যার কালকে হচ্ছে আপনি যেটা শিখাইছিলেন যে হচ্ছে লিংকের মধ্যে যদি আমি ইমেজ আর কি অ্যাড করি, তো হ্যাঁ, হচ্ছে আমি তো ওইটা বললামই যে এটার ভিতরে আমরা ইমেজ অ্যাড করব। আমি আমি হচ্ছে স্যার এবার ট্রাই করছিলাম, এই স্যার লাইনটা ওটা হচ্ছে না। হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেস্টিং এলিমেন্ট শিখবো। নেস্টিং এলিমেন্ট, অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ref লিখে আমি বললাম যে আমাকে কোথায় নিয়ে যাও, গুগলে নিয়ে যাও, google.com এ নিয়ে যাও। তারপরে ওপেনিং ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করলাম, এন্টার দিলাম একটা। আমাদের কোড রিডেবিলিটির সুবিধার্থে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিলাম, নিয়ে আমি এখানে একটা আইএনজি ট্যাগ নিব। আইএনজি ট্যাগের কাজ কি? আমরা যদি ব্রাউজারে আমাদের কোনো ইমেজ প্রদর্শন করাতে যাই, তখন আমাদেরকে একটা আইএনজি ট্যাগ নিতে হবে। আইএনজি ট্যাগের মাধ্যমে আমাদেরকে ইমেজটা অ্যাড করতে হয়। আমি এসআরসি নিতে হবে, সরি এসআরসি। আইএনজি ট্যাগের বাধ্যতামূলক দুইটা অ্যাট্রিবিউট আছে, এই দুইটা অ্যাট্রিবিউট আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। একটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে যে এএলটি অ্যাট্রিবিউট, মানে অল্টার অ্যাট্রিবিউট, অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। তাহলে আমি বললাম মাই ইমেজ দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিলাম, ইমেজটা একটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা কি শিখলাম? এই যে কাইন্ডলি একটু ইয়া করেন তরিকুল সাহেব, আপনার মনে হয় মাইকটা অফ করেন। হ্যাঁ, এখন আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো যে নেস্টিং এলিমেন্ট।
একটা HTML এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট কিভাবে অ্যাড করা যায়। একটা HTML এলিমেন্টের মধ্যে আরেকটা যদি এলিমেন্ট যদি আমরা অ্যাড করি তাহলে সেটাকে বলা হয় নেস্টিং এলিমেন্ট। এটার সাথে এটা নেস্টেড হয়ে গেছে। এখানে চাইলে আমি আরো একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে পি ট্যাগ বা আরো কিছু যত কিছু আছে, পি ট্যাগ বলেন, বোল্ড ট্যাগ বলেন, স্ট্রং ট্যাগ বলেন, ইটালিক ট্যাগ বলেন, অনেক কিছু ইচ্ছা মতো লিখতে পারবো। ট্যাগ গুলো ভ্যালিডেট ট্যাগ লিখতে পারবো। আচ্ছা আমরা এটা লিখলাম, লেখার পরে ফাইলটা সেভ করি, সেভ করার পরে ব্রাউজারে রান করি, দেখেন যে কিছুই নাই। কারণ স্যার মাই ইমেজ নাই। হ্যাঁ মুফরাত বলেন। জি স্যার, বলেন। আমাদের যে এই যে আপনার ইমেজটা স্যার অ্যাড করছে স্যার, এটা একটু ওয়েবে দেখাইলে ভালো হতো মানে স্যার। এটা তো আমরা কোডিংটা করলাম, মানে এটা ওয়েবে কিভাবে প্রদর্শিত হয়? ওয়েবে কিভাবে প্রদর্শিত হয়? হ্যাঁ স্যার, এটা একটু দেখাইলে ভালো হতো। অবশ্যই দেখাবো, আমি কোডটা লিখছি তো আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এতটুকু পর্যন্ত, দেখেন এতটুকু পর্যন্ত, এই কোড পর্যন্ত আমি যে কোড লিখছি এতটুকু পর্যন্ত দেখেন। আমি ইমেজ ট্যাগ নিছি, ঠিক আছে, href অ্যাঙ্কর ট্যাগের মধ্যে href এর লিংকও আছে, ঠিক আছে, কিন্তু ইমেজ সোর্সে আইসা দেখেন src ভ্যালু, তো src অ্যাট্রিবিউটের মধ্যে কোনো ভ্যালু নাই, আছে? না স্যার, নাই। তাহলে যেহেতু নাই, সে কি করছে, ব্রাউজার এখান থেকে রিড করে আস্তে আস্তে উপর থেকে নিচে রিড করে অ্যাঙ্কর ট্যাগ আসছে, আয়শা href কে পাইছে, ট্র্যাক করছে, তারপরে দেখা যায় ইমেজ ট্যাগ আছে। ইমেজ ট্যাগের পরে সে দেখলো যে ইমেজের সোর্স আছে কিনা, দেখে যে ইমেজের সোর্স নাই, তারপর দেখে যে অল্টার অ্যাট্রিবিউট আছে কিনা, দেখে যে হ্যাঁ অল্টার অ্যাট্রিবিউট আছে। তখন সে যেহেতু ইমেজের সোর্স পায় নাই, তাই সেহেতু সে অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা আছে সে সেটা প্রদর্শন করছে, দেখেন মাই ইমেজ, ঠিক আছে? জি স্যার। এখন কথা হচ্ছে যে এটা কেন দেখাচ্ছে, যেহেতু সে ছবিটা পায় নাই ওই জন্য দেখাচ্ছে। এখানে যদি একটুখানি ইন্টারফেয়ার করি, এখানে যদি মাই ইমেজটা না দিয়ে যে আমি ইমেজটা দিব তার নামটা লিখে দিতাম, যদি ধরুন সে আমি ফ্লাওয়ার দিব, হ্যাঁ, মাই ইমেজ না লিখে আমি যদি অল্টারটাকে যদি ইয়া লিখি, ফ্লাওয়ার লিখে দিই, তাহলে তো যদি ইমেজটা না পায় তাহলে তো ফ্লাওয়ার লিখে দেবে যে ব্রাউজারে, এরকম কি হয় না? অবশ্যই হতে পারে টেক্সটের ভ্যালু। এই অল্টারনেটিভ ভ্যালুতে আমরা আসলে কি লিখি? হ্যাঁ সেটাই, অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আমরা লিখি কি, যে এই আমার ইমেজটা আসলে কিসের ইমেজ, এরকম একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখি, মানে ইমেজটা কিসের। যদি কোনো কারণে ইমেজটা লোড হতে দেরি হয় তখন সেই অল্টারনেটিভ ভ্যালুটা আমাকে দেখা যাবে, অল্টারনেটিভ টেক্সটটা আমাকে দেখাবে, ওটাই বর্ণনা করে দেয় যে এটা একটা ইমেজ। তা আমি এখন সেই ইমেজটা নিয়েই কাজ করব। আমি একটা ইমেজ ডাউনলোড করব, তার আগে আমি একটু একটা ইমেজ ডাউনলোড করে নিই আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ দেখেন আমি একটা ইমেজ করে নিছি, ডাউনলোড করে নিছি, মানে আমি সেটা ইমেজটা কোথায় ডাউনলোড করে নিছি, আচ্ছা এখানে নিছি, তাই তো, ঠিক আছে। ইমেজটা ডাউনলোড করে নিলাম, আমার ব্রাউজারকে এক সাইডে রাখি দিলাম, কিন্তু আমার এখানে ইমেজটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না সেটা বুঝতে পারছি না। সাবলাইন তো আমি ইউজ করি না, এটা রিফ্রেশ করার কোনো ওয়ে আছে? স্যার আমি আপনার মতো টাইপ করছি স্যার, আমারও ইমেজটা দেখাচ্ছে না স্যার। হ্যাঁ আপনি যদি সোর্স না দেন তাহলে ইমেজ দেখাবে না। স্যার সোর্স আমি দিছি স্যার, একই ফোল্ডারে রেখে স্যার ইমেজ সোর্সও দিছি স্যার। একই ফোল্ডারে রেখে ইমেজ সোর্স দিয়েছেন, দেখাচ্ছে না? জি না স্যার। আপনি তাহলে কোডটা একটু শেয়ার করেন, আপনার ভিডিও ইয়াটা শেয়ার করেন। স্যার আমি কোডটা স্যার ফোন দিয়ে আসছি স্যার। জি স্যার, আর নিতে ল্যাপটপ সামনে, ল্যাপটপে টাইপিং করছেন, ফোনের মধ্যে ইয়াতে আছেন, তাই তো? ক্যামেরাটা অন করেন, ব্যাক ক্যামেরাটা দিয়ে ব্যাক ক্যামেরা অন করেন আপনার, দেখি ভিডিওটা একটু দেখি, কই কে হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ আবার ক্যামেরাটা এবার ব্যাক ক্যামেরাতে নিয়ে যান, আমি দেখি। স্যার আমি তো স্যার নিতে পারতেছি না স্যার, আমি একে জুম ইউজ করিনি স্যার। জুম ইউজ করেন নাই? আচ্ছা স্যার আমি পরে কোডটা শেয়ার করে দেবো স্যার। আচ্ছা কোডটা আপনি মেসেজে দেন, আমি দেখি কোডটা। আপনি রুট ফোল্ডার, আচ্ছা দাঁড়ান, হ্যালো। জি স্যার। আচ্ছা দাঁড়ান, আমি কিভাবে করছি সেটা দেখেন, আগে একটু দেখেন। আমার এখানে একটা রুট ফোল্ডারে, আচ্ছা কেউ কি জানেন এটা যে মানে রিফ্রেশ করলে যে ছবি কিভাবে ব্রাউজার রিফ্রেশ করতে হয়? এখানে এটা আমার ফোল্ডারের মধ্যে ফাইলটা আছে, কিন্তু দেখেন রুট ফোল্ডারে নিতে হবে তাহলে আসবে, সরি। আচ্ছা আমার এখানে একটা এখন একটা ইমেজ আছে, download.jpg, খেয়াল করেন এই download.jpg একটা ফাইল আছে, দেখতে পাচ্ছেন?
হ্যাঁ জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। এই download.jpg ফাইলটা আমি এসআরসি এর মধ্যে অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হিসেবে বসাবো। স্যার আমারটা বসাই হইছে স্যার। সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন আমার ইমেজটা চলে আসছে। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো উইড বা হাইট দিলে না, তারপরও সে মানে কি ওটা আচ্ছা যে সাইজ সেই সাইজই আসছে নাকি? বাই ডিফল্ট নিয়ে নেবে 100% উইথে নিয়ে নিবে, 100% হাইট উইথ। আচ্ছা দাঁড়ান আমি বাই ডিফল্ট ইমেজ কি করে, অন্যান্যদের সাউন্ড একটু অফ করে রাখেন। আর মুফরাত তালুকদার কিছু বলতে চাইছিলেন? মুফরাত, হ্যালো স্যার আমাদের কি অ্যাট লাস্ট স্যার ওইটা লিংকটা মানে ইমেজটা অ্যাড করার পর সোর্স স্যার ওইটাকে ইমেজটাই শো করবে না, ওইটা থেকে অন্য কোথাও যাইবে আবার অ্যাড করা যাইবে? এটাতে যখন ক্লিক করব তখন সে যেহেতু অ্যাঙ্কর লিংকের ভিতরে আছে তখন সে গুগলে নিয়ে যাবে। অ্যাঙ্কর লিংক ইমেজে ক্লিক করলে তারপর গুগলে নিয়ে যাবে। হ্যাঁ, তবে কেমনে নিয়ে যাবে এই দেখেন আমি কিভাবে কোডটা লিখছি দেখেন। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগ নিছি। এখন জি স্যার। অ্যাঙ্কর ট্যাগ খেয়াল করে দেখেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার ইমেজটা এখন ভ্যালু হিসেবে আছে, অ্যাঙ্করের ভ্যালু হিসেবে আছে, বুঝছেন? এখন দেখেন আমি স্ক্রিনশট দিছি, দেখতে পাচ্ছেন? আমি রিফ্রেশ করলাম, জি স্যার দেখতে পাচ্ছি। ইমেজটা কই গেছে? আমি যে ভুল হয়েছে যেখানে জেপিজি হবে জেপিএস পড়ে গেছে। দেখেন আমি রিফ্রেশ করলাম, ইমেজ আসছে, ঠিক আছে? আমি ক্লিক করলাম, দেখেন আমাকে গুগল নিয়ে চলে গেছে। গুগলে কেন নিছে? নেওয়ার কারণ কি? এইচরেফ আছে না, এইচরেফ অ্যাঙ্কর ট্যাগ আছে না, এইজন্য। এইচরেফে যদি যে অ্যাড্রেস দেয়া থাকবে সেখানে চলে যাবে, সেই লিংকে চলে যাবে, সেখানে রিডাইরেক্ট মানে করবে। এখানে ইমেজটা তো নেস্টিং ট্যাগ, তাই না? তো তারপরও চলে যাবে আর কি, তাই না? নেস্টিং ট্যাগ হওয়া সত্ত্বেও, কারণ এটা তো আলাদা একটা ট্যাগ। ইমেজটা আলাদা ট্যাগ হলেও এটা অ্যাঙ্করের ভ্যালু হিসেবে আছে, অ্যাঙ্কর ট্যাগের ভ্যালু হিসেবে আছে, এই কারণে নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এবার অ্যাঙ্করের ভ্যালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাঙ্করের ভ্যালু ছাড়া আমি আপনাকে আবার দেখাই একটা জিনিস। দেখেন আমি লাইনটা আবার কপি করি, সেম কপি করলাম, কপি করার পরে একটা পরের লাইনে নিয়ে যাই, পরের লাইনে একটা ইমেজ নিলাম সোর্স। এখন আবার যদি ব্রাউজারে রিফ্রেশ দিই, দেখেন এটাতে ক্লিক করলে ইমেজ নাই না, কিন্তু এটাতে ক্লিক করলে ক্লিক ছাড়া। আচ্ছা আচ্ছা, খেয়াল করছেন? দুইটা দুই রকম। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে ইমেজ ট্যাগ গেল, অ্যাট্রিবিউট গেল, ইমেজের হাইট উইথের একটা ব্যাপার আছে। হাইট উইথ, হ্যাঁ এখানে যদি আমার হার্ড ডিস্কে বা কোনো ড্রাইভে থাকে সেক্ষেত্রে পাথটা কিভাবে দিতে হয় সেটা একটু দেখা দিতেন। আছে তো, সেটা তো আপনাদের ট্যাবের মধ্যেই আছে, যে ওটা সোর্সটা লিখে দিতে হবে যে কোন সোর্সে আছে আর কি। দেখেন আগে হাইট অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট, দেখেন উইথ অ্যাট্রিবিউট, এগুলো গতকালকে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে আবার কোড দেখানোর জন্য হ্যাঁ মানে আলোচনা করছেন কিন্তু এরকম লিখে লিখে দেখা বা দেখাই নাই, এই জন্যই দেখাচ্ছি সবগুলা ভেঙে ভেঙে। স্যার প্রচুর পলিউশন হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে কার থেকে? কোন একজন পার্টিসিপেন্টস এর কাছ থেকে সম্ভবত। এটা মুফরাত কিছু বলবেন? মুফরাত, মনে হয় মুফরাত হ্যাঁ বলবেন। স্যার বুঝতে পারছি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট ইনশাআল্লাহ বেড়ে গেছে এখন। হাসিবুল কিছু বলবেন নাকি? সবার মিউট করেন, সবার মাইক্রোফোন মিউট করেন, এখন সবার মাইক্রোফোন মিউট করেন। শুভ আপনার মাইক্রোফোন করছেন? ওকে, আমি বলছি দেখেন, আমি একটা ইমেজের ভিতরে ইমেজ ট্যাগের মধ্যে আমার অ্যাট্রিবিউট হিসেবে সোর্স নিছি। আমার সোর্সের মধ্যে লিংক হবে কি? আমার সেই কোনটা, আমার ইমেজের নামটা, আমার ইমেজ নামটা হচ্ছে download.jpg, সেটা আমার রুট ফোল্ডারে আছে। এটা হচ্ছে রুট ফোল্ডার। এই যে ডে 2 যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দেওয়া আছে। এর ভিতরে যেখানে index.html আছে সেটা হচ্ছে রুট ফোল্ডার। index.htmlটা যেখানে থাকে, index.html সবসময় রুট ফোল্ডারে থাকে, মানে সরি রুট পাতে থাকে। এটা হচ্ছে রুটের ভিতরে থাকবে, ফোল্ডারের রুটের মধ্যে, এটাকে আমরা রুট বলে থাকি। আচ্ছা, এখন আমি বললাম যে আমার এসআরসিটা হচ্ছে রুটের ভিতরে আছে, রুট পাতে, যার কারণে download.jpg ফাইলটা দেখাচ্ছে, আমার ব্রাউজারেও দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখেন আমি যখন হাইট দিলাম, এই ইমেজটার হাইট দিলাম 200 পিক্সেল, উইডথ দিলাম 200 পিক্সেল, দেওয়ার পরে দেখেন ব্রাউজারে রিফ্রেশ দিছি, দেখেন যে এই ইমেজটা 200 পিক্সেলে হাইটে ধরছে, 200 পিক্সেলে উইথে ধরছে। ব্রাউজার এখন আমাকে এইভাবে শো করছে।
কিন্তু আগের ছবিটাতে যদি খেয়াল করেন দেখবেন যে এটাতে কোনো কিছুই নাই। আমি এখানে হাইট উইথ কোনো কিছু ডিফাইন করে দিই নাই, যার কারণে সে তার সাইজ, ইমেজের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী সে ডিফল্ট ইমেজটাই সে 100% দেখাচ্ছে। কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, তাহলে আমি নেক্সট ইয়াতে যাচ্ছি। নেক্সট যেটা ছিল, হ্যাঁ স্যার আমি এই সেম কাজটাই করছিলাম স্যার, কিন্তু হচ্ছে ওই যে এইচআরইএফ এর মধ্যে যে ইমেজটা দিছিলাম ওইটা স্যার শো করতেছে না। এইচআরএফ এর মধ্যে কেন ইমেজ দিবেন? এইচআরএফ এ তো ইমেজ হবে না। স্যার এইচআরএফ, হ্যাঁ স্যার ওর পরেই দিছিলাম আর কি, ইমেজ সোর্সের মধ্যে। আচ্ছা, এখানে শো করতেছে না। ইমেজের ফাইলটা হবে এসআর ইমেজ ট্যাগের মধ্যে, এসআরসি এর মধ্যে। জি স্যার ওইভাবেই দিছি, আপনি যেভাবে করছেন একদম সেম ভাবেই দিছি, কিন্তু আবার হচ্ছে মানে দুইটা ইমেজ অ্যাড করছিলাম, একটা হচ্ছে লিংক ছাড়া আর একটা হচ্ছে লিংক সহ। এখন হচ্ছে লিংক ছাড়া যেটা ওইটা শো করতেছে, কিন্তু লিংক সহ যেটা ওইটা শো করতেছে না স্যার। লিংক ছাড়া এবং লিংক সহ। লিংক মানে কোনটা লিংক দিবেন? মানে নেস্টিং করছিল যেটা, নেস্টিং অ্যাঙ্কর ট্যাগ করছেন, অ্যাঙ্কর ট্যাগ নেস্টিং করছেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। আচ্ছা কাইন্ডলি কোডটা একটু মেসেজে শেয়ার করেন, এখানে ইয়াতে শেয়ার করেন, একটু পাঠান। এখানে মেসেজটা পাঠিয়ে দিতেছি স্যার। জি মেসেজটা পাঠান, আমি একটু আচ্ছা দেখি। এতে হলো অ্যাঙ্কর ট্যাগ তাই না? এতে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ। আচ্ছা এইগুলো যদি এই ট্যাগগুলো, আমাদের যে ট্যাগগুলো আছে এগুলো কি কোনো লিস্ট পাবো আমরা পরবর্তীতে, যে আমরা এই মোটামুটি এতগুলো ট্যাগ থাকে, এতগুলো থাকে, অ্যাট্রিবিউট থাকে, এরকম কিছু কখনো পাবো? গুগল, আপনারা গুগলের নাম শুনছেন? না গুগলের নাম শুনবো না কেন? হ্যাঁ গুগলে যাবেন, গুগলকে জিজ্ঞেস করবেন যে HTML অ্যাট্রিবিউটস, হ্যাঁ ওরা সব লিস্ট দিয়ে দিবে তাই না? আপনাকে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো দিয়ে দিবে। আচ্ছা ওখান থেকে বের করে স্টাডি স্যার করবেন। আমি একটু অ্যাড করি এখানে। হ্যাঁ বলেন। সবকিছু আসলে গুছানো পাওয়ার জন্য, মানে গুছানো ভাবে পাওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে W3 স্কুল, আপনি এই এইটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ W3 স্কুলে জুয়েল ভাই। হ্যাঁ জি জি থ্যাংক ইউ। এখানে আপনি একেবারে সবকিছু HTML CSS বুটস্ট্র্যাপ PHP সবকিছু সাজানো পাবেন একেবারে। না সাজানো বলতে কি, আমি বলতে চাচ্ছি যে অ্যাট্রিবিউট যদি আমি একসঙ্গে সবকিছু পাবেন, সবকিছু ওখানেও আছে, যে আমি যদি এখানে সার্চ শুনেন। আচ্ছা এখন দেখেন, আমাদের কিন্তু মানে অ্যাট্রিবিউট দেখা শেষ, ঠিক আছে? অ্যাট্রিবিউট দেখছি, অ্যাঙ্কর ট্যাগও দেখছি, লিংকও দেখছি। এর ভিতরে আর কোনো ইয়ে আছে আপনাদের? মোটামুটি দেখছি, হ্যাঁ এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, না তো মনে থাকবে না। আচ্ছা আমি দিয়ে দিছে এখানে মেসেজ দিয়ে দিছে। হ্যাঁ কি বলছেন? আমি স্যার মেসেজটা দিছিলাম স্যার চ্যাটে। এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগের মেসেজটা দিবেন তাই না? আচ্ছা ওই দেখি কাইন্ডলি একটু, আমি দেখতেছি। আচ্ছা দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা দিবেন সেটাকে আমি কপি করে নিলাম। ওনার ওখানে প্রবলেম কি সেটা আমি দেখতেছি। ধরেন এটা আপনার কোড, স্ক্রিনে দেখাইতে হবে তাই না? শেয়ারিং এ তো নাই মনে হয় স্ক্রিনে। কপি পেস্ট তো করা যাবে না। হ্যাঁ কপি পেস্ট করছি, কপি পেস্ট করলাম। ফাইলটা সেভ করি, উইন্ডো বড় করি। অ্যালাইন উইথ হাইট এত আসাস ইমেজ। খেয়াল করলে এই কোডটাই তো নাকি, এই কোডটাই না আপনার? একটা হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ, আরেকটা হচ্ছে কই শুধুমাত্র ইমেজ ট্যাগ, আরেকটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই ইমেজ ট্যাগ, কেন ঠিক না? আপনি তিনটা ইমেজ দিয়েছেন। প্রথমটা অ্যাঙ্কর ট্যাগে কি করছেন? https google.com target blank গুগল, এটা গুগলে যাচ্ছে, এটা ওকে। তারপর এটা হচ্ছে যে এই যে ইমেজ এসআরসি তে আর স্পেস দিয়ে 15.jpg, আপনার ফোল্ডার আপনার ফাইলের নেমটা কি এটা আছে? জি স্যার উপরের ইমেজটা ওনা শো করছে, কিন্তু স্যার নিচেরটা করতেছে না স্যার, যেটা লিংকের মাধ্যমে দিছে ওইটা স্যার। নেস্টিং করছেন যেটা, হ্যাঁ নেস্টিং এরটা শো করতেছে না ওনার। নেস্টিং এরটা শো করছে না? নেস্টিং এটা হ্যাঁ না স্যার নেস্টিং এটা শো করছে, এটা করছে না। এখানে এটা কি হলো? এখানে এই যে এখানে একটা এরর আছে, হাইট উইথ পিক্সেল না দিলে কি বাই ডিফল্ট ধরে নাই হাইট উইথ? এখানে হাইট উইথ পিক্সেল না দিলে এটা দেখাচ্ছে প্রথম ইমেজটা? হ্যাঁ এখানে তো পিক্সেল লেখা নাই। জি ওনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না জিনিসটা। প্রথম ছবিটা দেখাচ্ছে। পিক্সেল না দিলে স্যার ওই 100% ইউজ করতেছে স্যার। 100% রাইট, সেটাই
সে হয়তো মানে ইয়া বুঝে নাই যে ছবি যেহেতু আসছে এটা মনে হয় 200 350 আসে সাইজটা, না স্যার, ওটা আমি দেখছিলাম স্যার। আমি হচ্ছে স্যার ওই পরে এই SREF দিয়ে যেটা করছি ওইটা নিয়ে হচ্ছে ভাবতেছিলাম, মানে উপরের ইমেজ সোর্সটা আমার কাছে ক্লিয়ার আছে, ওটা আমি আর ঠিক করি নাই। পরে এখানে অ্যালাইনটা ইউজ করতে চাচ্ছিলাম, সেটা আর পরে করা হয় নাই। কিন্তু স্যার এই পরে এই SREF দিয়ে যেটা নেস্টিং করছি ওইটা স্যার একটু সমস্যা হচ্ছে। ওইখানে তো স্যার এরকম কোনো অ্যাট্রিবিউট আমি আলাদা করে ইউজ করি নাই। আচ্ছা স্যার আমি আমার তাহলে মনে হয় এটা নেইমে সমস্যাটা আছে, ইমেজটা নেইমে। কারণ আমি আচ্ছা আমি just ট্রাই করি তাহলে, আমি ট্রাই করি আমার ইমেজটা দিয়ে আপনার কোড যা আছে তাই লিখি, শুধুমাত্র ফাইল নেমটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ডাউনলোডটা স্যার। দিতে পেয়েছি, ঠিক আছে? দেখি আমার ব্রাউজারে শো করে কিনা। কোনো এরর থাকলে সেটা তো আমরা দেখবই, দেখি শো করছে কিনা। দেখেন দুইটা ইমেজই আসছে এবং আপনার গুগল লেখা লিংকও আসছে, ফেসবুক লিংকে যেটা করছেন ওই ছবিটাও আসছে। খেয়াল করে দেখেন, এই যে ফেসবুক লিংকের একদম ডান পাশের ছোট ছবিটা, জি স্যার। ক্লিক করলাম, ফেসবুকে চলে গেলাম, সাইন আপ করতে বলছে, আমার কাছে ফেসবুক অ্যাকাউন্ট নেই। শো করছে? জি স্যার, কিন্তু স্যার আমার ল্যাপটপে শো করতেছে না কেন বুঝলাম না। আপনার ল্যাপটপে শো করছে না? আচ্ছা, যেহেতু শো করছে না, এখন আমি যদি স্ক্রিনটা যদি দেখতে পারতাম আপনার, তাহলে আমি আপনার ফোল্ডার নেমটা, ফাইল নেমটা চেক করতাম। আমার আপনার ফাইল নেমে ইয়া লাগতেছে, কনফিউজড লাগতেছে ফাইল নেমে। হ্যাঁ স্যার, এখানে একটা স্পেস আছে ফাইল নেমে, ওনাকে স্পেসটা বাদ দিয়ে আন্ডারস্কোর বা হাইফেন ফাইলটা রিনেম করেন। করা যেতে পারে। হ্যাঁ, এই যে মুফরাত না, মুফরাতের সমস্যা হচ্ছে না এটা? স্যার এটা হচ্ছে না স্যার, আসাদুজ্জামান স্যার। আচ্ছা আসাদ, আপনি আপনার ইমেজ নামটা রিনেম করেন, রাইট বাটনে ক্লিক করে রিনেম করেন, রিনেম স্যার করে এটা স্যার ভিএস কোড দিয়ে করা তো স্যার। এটা হচ্ছে R15 ডট লেখার পরে এটা হচ্ছে স্যার আর কি শো করতেছে, সাজেশনে শো করতেছে। আমি ওইখান দিয়ে ডিরেক্ট দিছি, সো হচ্ছে ফাইল নেম তো ভুল হওয়ার কথা আচ্ছা না। ভিএস কোডে করছেন, তারপরও মানে তারপর আপনাকে দেখাচ্ছে না? না স্যার। আমার তো দুইটা ইমেজই শো করতেছে। স্যার আচ্ছা স্যার, আমি অন্য ইমেজ দিয়ে তাহলে ট্রাই করে দেখবানি। আচ্ছা, আপনি আপনার এই সমস্যাটা ক্লাসের পরে ইয়া করবো, এনডেস্কে দেখবো। আচ্ছা স্যার। এই জিনিসটা আপনি অন্য একটা ইমেজ নিয়ে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? প্রবলেমটা সলভ ইতিমধ্যে যদি হয়ে যায় হইতে পারে, আর যদি নাও হয় তাহলে আমি আপনাকে প্রবলেমটা দেখাই দেব না, দেখবো না। কিন্তু আপনার যে কোড, আপনি যে কোড আমাকে দিচ্ছেন, গান চলতেছে আর ভালোই চলতেছে। আসাদ ভাইয়ের ব্রাউজারটা মনে হয় আপডেট নাই নাকি স্যার? না, ব্রাউজার সংক্রান্ত সমস্যা হওয়ার কথা না, এটা ব্রাউজার তো আপডেট করার কথা, কারণ এখন তো সবগুলো ব্রাউজারে আপডেটেড ব্রাউজার, অটোমেটিক আপডেট নেই ব্রাউজারগুলো। ব্রাউজার আপডেটেড স্যার। মানে ওনার কোড আমি পুরোটাই লিখলাম, ওনার কোডের ভিতরে আমি শুধুমাত্র আমার ছবিটা চেঞ্জ করছি, ছবিটা চেঞ্জ করে দিছি, বা সবগুলো ঠিকই আছে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের বুঝতে পারছি যে এখন আমরা যদি আমাদের ক্লাসে আসতাম আবার, আর কি ছিল আর কি ছিল বলেন তো? ওহো, প্রবলেম করছে কেন আপনাদের? আর কি ছিল? নেস্টিং এলিমেন্ট, এমটি এলিমেন্ট, অ্যানাটমি, এগুলো তো সব গেছে। হেডিংটা একটু দেখা, স্ক্রিনটা শেয়ার করেন আপনাদের স্ক্রিনে, আবার ওইটা চলে গেছে। আমার তো শেয়ারিং এ আছে, অন করা আছে। এটা এখানে শুধুমাত্র ইমেজটা দেখাচ্ছে, কিন্তু আচ্ছা দাঁড়ান, আবার শেয়ার দিচ্ছি। ইমেজটা দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে না। শেয়ারিং করা আছে কিন্তু শুধু ইমেজটা দেখাচ্ছে, আর ব্রাউজারটা শো করছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। আপনি এটা কপি পেস্ট করার পরে ওই যে ইয়েগুলা দিছিলেন, যে কমেন্টগুলা দিছিলেন স্যার, ওইগুলা তো এখনো শো করতেছে, এটার কারণটা? কোন কমেন্টটা শো করছে? আমার কমেন্টগুলো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই কমেন্টগুলো শুধুমাত্র এডিটরে শো করবে, ব্রাউজারে শো করবে না। দেখেন, কমেন্ট ব্রাউজারে শো করে না, ব্রাউজার এগুলোকে স্কিপ করা যায়। কমেন্ট, আপনি তখন কমেন্টের ব্যাপারে কথা বলছিলাম, তখন আপনি ছিলেন না? জি স্যার ছিলাম স্যার, কিন্তু মানে আমি বলতেছিলাম যে আপনি তো ওই যে কমেন্টগুলো আর কি উপরে যে কোডটা লিখছিলেন আর কি, ওইটার ইয়ে করছিলেন, মানে ওইটার সময় আর কি কমেন্টগুলো লিখছিলেন, তো কি এটা কমেন্টগুলো কি পর পর এরকম থাকবে কিনা, কিছুটা পর পর কমেন্টগুলো থাকবে কিনা? জি স্যার। আমি আপনাদেরকে এই ফোল্ডারটা, আজকে যে ক্লাসের যে ইন্ডেক্স ফাইলটা দেখাচ্ছি, এই ফাইলটা আপনাদেরকে দিলে অসুবিধা তো নাই, তাই না? না স্যার। আমি যে আপনাদেরকে কোডটা শেয়ার করব, তাহলে আপনাদের ভালো হবে না আরো? জি স্যার, ভালো হয়। আমি এখানে জিনিসগুলো ডিলিট করি নাই, কেন করি না জানেন? আমি ক্লাস শেষে আপনাদেরকে এইটা রিসোর্সটা কি করব, আপনাদেরকে শেয়ার করব। এইজন্য ক্লাস শেষে আমাদেরকে ফাইলটা দিলে মনে হয় ভালো হতো। সেটাই তো বললাম,
আপনাদেরকে এই জি ফাইলগুলো জি দিব এই জন্য, জি এই জি কারণে ধন্যবাদ কমেন্ট আউট করে লিখছি। তারপরে অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথ নিয়ে কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। অ্যাবসলিউট পাথ, রিলেটিভ পাথ, আমি এখান থেকে একটা ইমেজ ধরতেছি, একটু স্পেস দিয়ে এই ইমেজটাকে ধরতেছি, অ্যাবসলিউট পাথ নিয়ে, ইমেজ পাথ, রিলেটিভ পাথ নিয়ে। খেয়াল করে বুঝতে পারবেন আমার যে download.jpg ফাইলটা আমার রুট ফোল্ডারের ভিতরে আছে, আমি কিছুই করি নাই। ইন্ডেক্স ফাইল যেখানে আমার ডাউনলোড ইমেজ সেখানে, এখানে আমি শুধুমাত্র কি দিছি, বুঝতেছেন আমার কথা? মাইক কি অন করা আছে? বুঝতেছেন? হ্যালো জি স্যার, হ্যাঁ বোঝা স্যার যাচ্ছে স্যার। বুঝতেছি স্যার। গান চলতেছে কার ভাই? কাইন্ডলি গানটা বন্ধ করেন না, অলরেডি রেকর্ডিং চলতেছে আপনাদের ক্লাসগুলো। গান যদি চলে তাহলে কেমন লাগে? বাসায় চলতেছে মনে হয় না? আচ্ছা আচ্ছা, বাচ্চারা দেখছে। হ্যালো, মিউট করেন প্লিজ। হ্যাঁ মিউট করেন, একটু মিউট করে রাখেন। বাসায় মনে হয় কোথাও টিভি দেখতেছে মনে হয় বাচ্চা। আচ্ছা আমি চলে যাচ্ছি, আমার টপিকসে চলে যাচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন এখানে এটা হচ্ছে এই যে download.jpg, এটা হচ্ছে একটা রিলেটিভ পাথ, কিন্তু আসলে এটার মূল পাথটা কোথায়, এই ফাইলটা কোথায়, এই ফাইলটা কোথায় সেটা আমরা দেখবো এখানে ব্রাউজারে গেলে। খেয়াল করলে বুঝতে পারবেন। রিলোড দিলাম, আমি যদি এই ছবিটার যদি ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে যদি ক্লিক করি ইমেজটাকে, তাহলে দেখবেন আমার ব্রাউজারের ইউআরএল এর মধ্যে দেখেন c.user.user এই সেই কয়েকটা ফোল্ডার আছে, গিয়ে লাস্টে গিয়ে আমার ইমেজটা আছে। এই যে পুরো ফোল্ডার জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে যে আপনার অ্যাবসলিউট পাথ। এটা অ্যাবসলিউট পাথ, ঠিক আছে? অ্যাবসলিউট পাথ, রিলেটিভ পাথ ক্লিয়ার হয়েছে? জি এটা কি স্যার। স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার আরো রিলেটিভ একটা অ্যাবসলিউট পাথ স্যার, আর রিলেটিভ পাথ কোনটা? রিলেটিভ পাথ হচ্ছে যে শুধুমাত্র এই যে ডকুমেন্টের মধ্যে শুধুমাত্র আমি এই ফোল্ডারের ভিতরে আছি, এই ডে2 ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ফাইল আছে, আর এটা হচ্ছে যে আমার ডকুমেন্ট ইমেজ ফাইলটা। তো আমি এর ভিতরেই শুধুমাত্র ফাইল নেমটা দিছি, এটা হচ্ছে যে রিলেটিভ পাথ, মানে পার্শিয়াল একটা নেম। হ্যাঁ জি স্যার, এটা জি হচ্ছে স্যার, রিলেটিভ বুঝতে পাথ, পারছি স্যার। ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের এই এএলটি এর মধ্যে স্যার কি এএলটি আসাদ ইমেজ এইটার মাধ্যমে অ্যাড করার কারণটা কি স্যার? আপনি কে বলছিলেন? কে? শুভ? মুফরাদ স্যার। আচ্ছা মুফরাদ, আপনি মনে হয় তখন ছিলেন না। এটা এএলটি ট্যাগ মানে হচ্ছে যে অল্টারনেটিভ টেক্সট, এএলটি অল্টারনেটিভ টেক্সট। জি স্যার। যদি ব্রাউজারের মানে ছবিটা যদি কোনো কারণে লোড না দেয়, তখন আমরা এই যে ব্রাউজার তখন অল্টারনেটিভ টেক্সটটা শো করাবে ব্রাউজারে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, একটু কাইন্ডলি একটু মন দিবেন, একটু মন দিয়ে শুনবেন। যখন যখন যে টপিকস নিয়ে কথা বলছি তখন সেটা একটু খেয়াল করে আলাপ করবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ফোল্ডারটা আমার এখন আছে রুট পাথের মধ্যে। যদি এমন হয় যে আমার একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার স্যার আছে। একটা কথা বল স্যার। হ্যাঁ, এখানে ডাউনলোড এএলটি এর পরে আসাদ ইমেজ, এটা তো ছিল ওই যে এই ভাইটার এটা ছিল, ইমেজের নামটা ছিল ইমেজের নেম হাইড উইথ না, হাইড উইথের আগে যে আসাদ ইমেজ এএলটি এর পরে ডাউনলোড জেপিজি এএলটি ইকুয়াল টু আসাদ ইমেজ। এটা তো ওই যে ভাই যেটা দিছিল ওইটা কপি করে দিছিলেন তখন আসছিল। হ্যাঁ, আমি উনি যখন কমেন্ট উনার কোডটাই তো আমি কপি করে দিছি। জি, কিন্তু ইমেজটা তো আপনারটা। ভাইয়ের মনে হয় বুঝতে একটু সমস্যা হচ্ছে। ওইখানে যে অল্টার দিয়ে যে লেখাটা থাকবে ওই লেখাটা শো করবে, সেটা যে কোনো লেখা হইতে পারে। আচ্ছা, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, বুঝতে পারছি। কনসেপ্টটা ক্লিয়ার করেন, পরের ক্লাসে যাব। আচ্ছা শুনেন, একটা কাজ করি। হ্যাঁ, এটা আপনার কথাটা শেষ করেন, তারপর একটা ব্রেক দিব, একটা দিব। আমি 20 মিনিটের একটা ব্রেক দিব।
হ্যাঁ স্যার, সেটা ভালো হয়। আপনি স্যার এর ভিতরে কিছু এটা আমাদের প্র্যাকটিস করতে দেন, সেটাও হয়। আমি আপনাদেরকে ব্রেক দিচ্ছি, এখন আপনারা প্র্যাকটিস করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন আপনি জি যদি স্যার। আপনার কাজটাকে আপনার সময়টাকে যদি আপনি কাজে লাগান, তাহলে লাভটা কার হবে? আমার হবে না আপনার হবে? ডেফিনেটলি আপনার আপনার হবে হবে। স্যার। হ্যাঁ, আমার হবে না, ঠিক আছে। মাস শেষে আমার এতগুলা বোনাস দিবেন, এতগুলা। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কনসেপ্টটা হচ্ছে কি যে অল্টারটা একটা বুঝেন না, একটু বুঝে নেন কাইন্ডলি, এটা দরকার আছে। মুফরাত কি আছে না চলে গেছে? জি স্যার আসি। হ্যাঁ, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আপনার কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, কনসেপ্ট যদি ক্লিয়ার হয় এখানে আসা, এরপরে আমি HTML এর লিস্ট দেখাবো, HTML এর লিস্ট, ঠিক আছে? HTML আমরা লিস্ট কিভাবে তৈরি করি সেটা দেখাই। ব্রেক কয়টা পর্যন্ত ব্রেক? ব্রেক এখন তো 11:10 হয়ে গেছে, ঠিক আছে? 11:10 হইছে না এখন? জি স্যার। 11:10 হইছে। 11:25 এ আসেন, 25 নাকি 11:30? বা 11:30 আসেন। হ্যাঁ, ওইটাই 11:30 আসি। ওকে, ধন্যবাদ। ওকে স্যার।